কিন্তু ক্লাস অতটা কন্ট্রোল হয়নি, কখনো অনেক কমে গেছে বা হতে পারে অনেক বেড়েও গেছে। ফলে হচ্ছে কি, যেদিন কন্ট্রোল হয়ে যাবে সেদিন বুঝতে পারবে কি আমার দেশে যে টাকার মূল্যটা কিন্তু কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। স্থির মানে কি, ফিক্সড অ্যান্ড লক হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে ক্লাস, ইনফ্লেশনটা কন্ট্রোল করাটা খুবই ইম্পসিবল ব্যাপার। কেন কি, ইনফ্লেশনটা কন্ট্রোল করতে গেলে সরকারকে আমাদের প্রত্যেক জিনিস চেক করতে হবে আমার দেশে, কি এমপ্লয়মেন্ট সেক্টর কেমন আছে, আমাদের জিনিসের দাম কেমন বাড়তে পারে ফিউচারে। তাহলে ফিউচারে না যেন বাড়ে, তার আগে যেন স্টেপটা নেয়। সেটা আমার দেশে কিন্তু হয় না। কেন কি, আমার দেশটা হচ্ছে স্যার প্ল্যান ইকোনমি। তার মানে প্ল্যানিং আমরা করে নিই, প্ল্যানিং ফেলও হতে পারে, প্ল্যানিং ফিডিক্সও হতে পারে। তো হোয়াট এভার, তো ক্লাস ইনফ্লেশনের ব্যাপারটা বোঝো। এখানে একটা ডায়াগ্রাম তুমি দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনের উপর, সেটা কি ভালো করে বোঝো। ধরো ঘর থেকে বেরোলাম, তো ঘর থেকে বেরিয়ে আমরা কোথায় যাব? স্যার অবশ্যই আমরা ফ্যাক্টরিতে যাব, তাই তো? তাহলে একটা ঘর থেকে লেবার যাচ্ছে কোথায়? ফ্যাক্টরিতে। এবার এই ফ্যাক্টরিতে ও কাজ করছে, তার বদলে একটা ইনকাম পাচ্ছে, তাই তো? সেই ইনকামটা কিন্তু চলে যাচ্ছে আবার সেই ঘরে। তার মানে ফ্যাক্টরি থেকে যাচ্ছে কিন্তু ঘরে, এন্ড ঘরে যখন যাচ্ছে তাহলে ওরা যে কোনো জিনিস কিনতে গেলে দোকানে, তার উপর একটা ট্যাক্স দিতে হয়, সেটা গভর্নমেন্টের পকেটে ঢুকছে, তাই তো? আর বিজনেস যখন হচ্ছে ফ্যাক্টরিতে এই লেবারের মাধ্যমে, তাহলে ওখানে যা জিনিস তৈরি হচ্ছে সেই হিসেবেও আমাদের নাকি ট্যাক্স দিতে হচ্ছে বিজনেসম্যানকে, গভর্নমেন্টকে। তাহলে গভর্নমেন্ট কিন্তু ট্যাক্সটা তুলছে, একটা হচ্ছে ফ্যাক্টরি থেকে আর একটা হচ্ছে হাউস হোল্ড থেকে। অথচ হাউস হোল্ডের লোকেরা লেবার হিসেবে পাচ্ছে চাকরি কিন্তু বিজনেস বিজনেস যেখানে হচ্ছে সেখানে, আর ওখান থেকে ওয়েজেস পেমেন্টটা হচ্ছে। তার মানে সবারই কিন্তু নিড ফুলফিল হচ্ছে, বেসিক মিনিমাম নিড যেন সবারই কমপ্লিট হয়। তাহলে এটাই হচ্ছে ক্লাস, কি এদের মধ্যে ট্রানজাকশন পুরো কন্টিনিউ হয়ে যায়, সাইকেলটা কন্টিনিউ করে, তাহলে ইনফ্লেশন মার্কেটে বাড়বে। তাহলে আবার আমি বলছি, দেখো ডায়াগ্রামটা ফলো করো। আমি বললাম কি এটা হচ্ছে আমাদের লেবার, ঠিক আছে? তার মানে হাউস হোল্ড। এখানে যে ঘর থেকে যাচ্ছে লেবারটা কোথায়? অবশ্যই কিন্তু বিজনেসে। বিজনেসে এবার কাজ করছে, ওখান থেকে পেমেন্ট হচ্ছে, এন্ড পেমেন্টটা চলে যাচ্ছে ইনকাম হিসেবে কোথায়? স্যার হাউস হোল্ডের কাছে, তাই তো? এবার নাকি সেই হাউসের লোকেরা যারা রয়েছে তারা অবশ্যই কিন্তু কেনাকাটি করবে মার্কেটে। তাহলে এই যে কেনাকাটি করলেই কিন্তু জিএসটি দিতে হয়, তোমরা সবাই জানো। তাহলে জিএসটিটা চলে যাবে সরকারের কাছে, তার মানে ইনকাম হিসেবে সরকারের কাছে ঢুকছে। আবার বিজনেস হলে তাহলে বিজনেসের নেট প্রফিট থেকে কিছু লাভ আমাদের নাকি অংশ চলে যায় গভর্নমেন্টকে। তাহলে এটাই হচ্ছে ক্লাস, কি তুমি টাকা না ছাড়লে তাহলে বিজনেস হবে হবে বা কি করে, বা লেবাররা চাকরি পাবে এক করে। তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝলাম কি, স্যার গভর্নমেন্ট যখন অব্দি ইনভেস্ট করবে না, তখন অব্দি কিন্তু বিজনেসও হবে না মার্কেটে, এন্ড আমাদের ঘরে লোকেরাও চাকরি পাবে না। তাহলে ইনভেস্টমেন্ট প্রথম গভর্নমেন্ট সাইড থেকে হয়, তারপর সেই বিজনেসটা ডেভেলপ করে, সেই বিজনেস থেকে লেবার আমাদের হায়ার হয়, এন্ড সেখান থেকে পেমেন্ট রিসিভ হয়। তাহলে গভর্নমেন্ট দুই থেকে ইনকামটা নেয়। তো ক্লাস ইনফ্লেশনের কনসেপ্টটা কি এখানে বোঝা গেল? হয় না, মার্কেটে টাকা ছড়াচ্ছে যেভাবে। হ্যাঁ, লেট মি নো Yes, when sir. you're Yes, sir. ওকে। যেটা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এই যে মার্কেটের মধ্যে ইনফ্লেশন তখনই বাড়ে যখন কিন্তু বিজনেস আমাদের খুব ভালো চলে। তো অন দ্যাট কেস স্যার, আমাদের এই যে ধরো মার্চ মাস থেকে 2020 সাল ধরি, তাহলে মার্চ মাস থেকে টানা তোমার এই অগস্ট মাস পর্যন্ত কিন্তু লকডাউন ছিল। তার মানে লকডাউন হিসেবে কি দেখা গেল ক্লাস, কি বিজনেস তো অত হলোই না, বিজনেস বন্ধই ছিল, সার্ভিস সেক্টরটা। আর হাউস হোল্ড থেকে যে লোকেরা কিন্তু চাকরি পায়নি, তার মানে ওরা ঘরেই বসে গেল। এবার হচ্ছে কি, আমাদের এখানে কোনো টাকা লেনদেন হচ্ছে না, আমাদের বিজনেসে প্রফিট হচ্ছে না। তো সরকারের কাছে কি ট্যাক্স যাবে আদৌ? না। তার মানে সরকারের আগের তুলনায় কিন্তু ট্যাক্সটা কমেছে, তাছাড়া কিন্তু সরকার ইনভেস্টমেন্টও করতে পারছে না। তো বেসিক্যালি কি হলো, এখানে ইনফ্লেশন তো কমেই গেল, তাছাড়া কিন্তু জিডিপিও কমলো। তাহলে জিডিপি কিন্তু কেন কমলো বললাম তোমায়, কেন কি আমাদের লকডাউন ছিল, এন্ড সব থেকে ইনকাম বেশি কিন্তু সার্ভিস সেক্টর থেকে আসে জিডিপি। এন্ড জিডিপিটা কমলো কেন? বিকজ অফ দা আমাদের এই সাইকেলটা ব্রেক হয়ে গেল। তো লকডাউন ইনকেস ধরো কন্টিনিউ করে, আবার এই সাইকেলটা শুরু হলে, তাহলে ইনফ্লেশনটা মার্কেটে বাড়বে, আর ইনফ্লেশন বাড়লেই এমপ্লয়মেন্ট ইজ ইন ইয়োর পকেট, এটাই মনে রাখবে। তো ইনফ্লেশন স্যার আমাদের জন্য বলবো চাকরির ক্ষেত্রে বাড়ার ভালো, কিন্তু অনেক লোকেরা আছে যারা চায় কিনা জিনিসের দাম কম হোক, তারা চাইবে স্যার ইনফ্লেশনটা কম হোক। তাহলে কারোর ক্ষেত্রে ইনফ্লেশনটা বাড়লে লাভ আছে, এন্ড কারোর ক্ষেত্রে ইনফ্লেশনটা কমলে লাভ আছে। প্লাস এখানে ক্লিয়ার হলো ডায়াগ্রামটা? अगेन आई एम आस्किंग, क्लियर? Yes, sir. ওকে। না, তো ক্লাস এই ডেফিনেশনটা আমি যেটা বললাম ইনফ্লেশনের ব্যাপারটা, প্রথমে কি বলেছিলাম, যে কোনো জিনিসের দাম কিন্তু বেড়ে যায়। তাহলে দেখো ওখানে কি লেখা আছে, ইনক্রিজেস ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস।
সো ক্লাস এখানে একটা কথা আমি তোমাকে বলে দিই এক্ষুনি, এই যে ইনফ্লেশনের প্রথম ডেফিনেশন তুমি যেটা দেখলে, ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস, এখানে কিছুই নয়, শুধু ইনক্রিজের জায়গা তুমি ডিক্রিজ বসিয়ে দাও, তাহলে ডেফিনেশনটা উল্টো হয়ে যাবে। তাহলে ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস এটা হচ্ছে ইনফ্লেশনের ডেফিনেশন, আর ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস এটা হচ্ছে আমাদের ডিফ্লেশনের ডেফিনেশন। ইনফ্লেশনের উল্টোটা ডিফ্লেশন। ক্লাসেটা বোঝা গেল? তাহলে ডিফ্লেশন এন্ড ইনফ্লেশনের মধ্যে ডিফারেন্সটা এটাই, স্যার ইনফ্লেশন হলে ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ আ গুডস এন্ড সার্ভিস, এন্ড ডিফ্লেশন হলে ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিস। অনলি প্রাইস অফ আ গুডস এন্ড সার্ভিস বলেছে, ঠিক আছে? তাহলে প্রাইস অফ আ গুডস এন্ড সার্ভিস জিনিসটা আমাদের দামটা কমে গেলে তাহলে আমরা বলবো স্যার ডিফ্লেশন চলে এসছে, ঠিক আছে? আর বেড়ে গেলে তাহলে ইনফ্লেশন তো আসছে। তাহলে তোমরাও লিখে নাও ক্লাস, ডিফ্লেশন লিখে পাশে ছোট্ট করে ডেফিনেশন নাও, ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস। আগে লিখে নাও ডিফ্লেশনটা কি বললাম, ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস। অনলি এই কনসেপ্টই কিন্তু দুটো ডেফিনেশন সেট হয়। তো প্রথম ডেফিনেশন বললাম ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিস, তো লেখাই আছে ইনফ্লেশন ডেফিনেশন, কিন্তু ডিফ্লেশন হলে ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস। ক্লাস লেখা হয়ে গেলে বলবে। ডান স্যার। ওকে, সো ক্লাস, হ্যাঁ বলো। ইয়েস, ডান এভরিওয়ান। বলো। শুনতে পাচ্ছি। ওকে, তুমি, হ্যাঁ একটা একো হচ্ছে তোমার সাউন্ডটা অ্যাকচুয়ালি। প্রথম শব্দটা কি বললে? প্রাইসিং? বুঝতে পারলাম না। ওকে ওকে, তুমি বলছো প্রাইস হাই আর ইনফ্লেশনের মধ্যে ডিফারেন্স, তাই তো? ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ, প্রাইস হাই। আচ্ছা, ওকে, প্রাইস হাইক। তো ক্লাস প্রাইস হাইকের ক্ষেত্রে বলতে গেলে এটা কিন্তু প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে। ইনকেস তুমি দেখো তাহলে এই যে প্রাইস হাইকের ব্যাপার, সাউন্ডটা একদম স্লো আসছে, দেখুন। এক্স্যাক্টলি, সাউন্ডটা পুরো স্লো আসছে। আচ্ছা, আমার সাউন্ডে ক্লিয়ার আসছে কি তোমার? ক্লিয়ার আসছে বাট স্লো। স্লো আসছে, ওকে ফাইন। দেখে নাও একবার, আমি চেক করে নিচ্ছি এটা সাউন্ডটা। ওকে স্যার। ওকে, সাউন্ড ইজ ক্লিয়ার, নো? ফাইন। ইয়েস স্যার, ইওর সাউন্ড ইজ ক্লিয়ারই ছিল। ঠিক আছে। স্যার আমি বিশ্বজিৎ বলছি স্যার, আমার একটু জয়েন হতে সমস্যা হচ্ছিল, এই হিসাবে জয়েন হলাম। একটু যদি বলে দেন, মানে একটু সংক্ষেপে কি কি বলেছেন আর কি, ভালো হয়। আমি আমি বললাম ইনফ্লেশনের ব্যাপারটা নিয়ে শুরু করছি, জাস্ট শুরু করেছি, একটা স্লাইডে আমি পড়িয়েছি। তো ইনফ্লেশন মানেটা তুমি ডেফিনেশন ওয়াইজ বুঝে নাও, তাহলে আমি ওটা এখানে ডেফিনেশন ওয়াইজ বুঝিয়ে দিচ্ছি। তো ইনফ্লেশন মানে আমি বললাম কি, যেখানে মুদ্রাস্ফীতি যেটাকে বলা হয়, টাকার মূল্যটা যেখানে কমে যায়, জিনিসের দাম কিন্তু বেড়ে যায়, টাকার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। আবার বলছি, টাকার মূল্য কিন্তু কমে যায়, জিনিসের দাম বেড়ে যায়, টাকার পরিমাণ কিন্তু বাড়বে। তার মানে কি, চাকরি হলে প্রত্যেকের লোকেদের হাতে টাকা প্রচুর হবে, সেই হিসেবে কেনার ক্ষমতাও বাড়বে, এন্ড কেনার ক্ষমতা বাড়লে তাহলে কি হবে, সেই হিসেবে আমাদের ইনফ্লেশন ডেফিনেটলি হবে। তো এই জায়গাটা আমরা ইনফ্লেশন ডিসকাশন করছিলাম, কিন্তু একজন জিজ্ঞেস করলো স্যার প্রাইস হাইকের সাথে আমাদের ইনফ্লেশনে কি রিলেশন বা ডিফারেন্সটা? তো দেখো, প্রাইস হাইক এটা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর হয়। তুমি ধরো যেই দেখলে কি ডিমান্ড প্রচুর আছে, সাপ্লাই আমাদের কম আছে, তাহলে প্রাইস হাইক করে দাও, সেটা কিন্তু ইন্টেনশনালি করেছো তুমি। তার মানে সাপ্লাই দেখে তুমি ডিমান্ড হিসেবে প্রাইসটা বাড়িয়েছো। বাট ইনফ্লেশন ইজ ডিফারেন্ট থিং। ইনফ্লেশন হচ্ছে কি, যেখানে আমাদের টাকার পরিমাণটা কিন্তু বাড়বে, মানে প্রত্যেকের লোকেদের হাতে টাকা কিন্তু পরিমাণটা বাড়ছে। তার মানে কি, জিনিস ইনকেস সাপ্লাইটা ভালো থাকে তাহলে দাম কিন্তু আমাদের বাড়বে না। কিন্তু যেই দেখবে কি, যেহেতু আমাদের ধরো এরকম একটা রিসোর্স, যে রিসোর্সটা কিন্তু লিমিটেড আমাদের কাছে। তো ফর এক্সাম্পল আমি তোমাকে বোঝাবো ফার্দার, কি ধরো যে কোনো জিনিস সাপ্লাই কিন্তু লিমিটেড রয়েছে একটা এরিয়া হিসেবে। ধরো কলকাতাতে এই যে দুধের সাপ্লাই যেটা হচ্ছে মেট্রো ডায়েরি দ্বারা, এই দুধের সাপ্লাইটা কিন্তু লিমিটেড। কিন্তু কলকাতাতে ইনকেস পপুলেশন বেড়ে যায় তাহলে সেই হিসেবে কিন্তু ডিমান্ডও বেড়ে যায়, কিন্তু লিমিটেড সাপ্লাই যেটা দুধটা ছিল সেটা তো আর বাড়লো না।
তার মানে ডিমান্ড বেড়ে গেল অথচ সাপ্লাই কিন্তু বাড়েনি, তাহলে এখানে দামটা তো বাড়াতে হবে। তো বেসিকলি এখানে ক্লাস ডিপেন্ড করে কি সাপ্লাইটা ইনকেস বাড়িয়ে দেওয়া যায় তাহলে দামটা কিন্তু আমাদের কোনো ডিফারেন্স আসবে না। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রাইস হাইক অ্যান্ড ইনফ্লেশন। ক্লিয়ার? ওকে। তো আমি যেটা এখানে বললাম কি দেখো ইনফ্লেশন মানেই হচ্ছে যেখানে ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস। দেখো ওখানে প্রথম লাইনে লেখা আছে ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস, তাই তো? এবার ইনক্রিজের উল্টো ইনকেস আমি লিখি ডিক্রিজ, তার মানে ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস, এটাকে বলা হয় ডিফ্লেশন। তো ইনফ্লেশনের উল্টো ঠিক বলবো না, কিন্তু হ্যাঁ অবশ্যই প্রাইস অফ গুডস এন্ড সার্ভিস ইনকেস বেড়ে যায় তাহলে ওটা ইনফ্লেশন, এন্ড ইনকেস প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস আমাদের কমে যায় তাহলে আমাদের ডিফ্লেশন। তো ডিফ্লেশনের ডেফিনেশনটা কি লিখেছো তোমরা সবাই? ডিফ্লেশনের ডেফিনেশনটা হচ্ছে ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস। ক্লাস ডান? ইয়েস স্যার। অলরাইট। সো ক্লাস এটা মনে রাখবে ডিফ্লেশনটা কি বলা হয় আর ইনফ্লেশনটাকে কি বলা হয়। তো এখানে আমি কি বললাম কি ইনফ্লেশন হলেই মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি মানেই কি স্যার জিনিসের দাম বাড়বে, যেটা প্রথম লাইনে লেখা আছে। 2 নম্বর পয়েন্টে কি বলেছিলাম কি ডিক্রিজ ইন দ্য রিয়েল ভ্যালু অফ মানি, স্যার টাকার মূল্যটা কিন্তু কমে যাবে। তো টাকার মূল্যটা কমবে কিভাবে? ধরো তোমার স্যালারি তুমি পাচ্ছ 30,000 টাকা, সেই হিসেবে তোমার নাকি আলুর দাম হচ্ছে কত, কথা বলি 18 টাকা কেজি। তাহলে 18 টাকা কেজি তোমার স্যালারি হচ্ছে 30,000 টাকা, আরামসে পুষিয়ে যাবে। তার মানে তুমি যা ইনকাম করছো তার মধ্যে কিনে খেয়ে তুমি বাঁচিয়ে নিতে পারবে। এবার ধরো তোমার স্যালারি আজ থেকে 10 বছর পরেও কিন্তু 30,000ই থাকুক, এন্ড আলুর দাম হয়ে যাক কিন্তু 50 টাকা কেজি, কেমন লাগবে? স্যার এটা তো হয়ে গেল ইনফ্লেশন হয়ে গেল। তার মানে কি আমার টাকার স্যার পরিমাণ হিসেবে কিন্তু আমার তো বাড়লো না, তাছাড়া কিন্তু মূল্য তো কমে গেল। তার মানে 30,000 টাকা জায়গায় এবার আমাকে ইনকাম করতে হবে 60,000 টাকা। তাহলে তখনই আমি আলুর দামটা যেটা 40 টাকা হয়েছে সেটা আমি কিনতে পারবো। তো বেসিকলি ক্লাস এটার জন্যই আমাদের সরকারি চাকরিতে তুমি শুনেছো বেসিক পে অ্যান্ড ডিএটা আমাদের বাড়িয়ে দেয়। তাহলে বেসিক পে এর উপর যে ডিএটা বাড়ায় তার সাথে আবার ইনক্রিমেন্ট করে, তাছাড়া পে কমিশনও চেঞ্জ করে দেয়। এখন যেমন তুমি জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশন আর আমাদের রাজ্য সরকার 6th পে কমিশন আসতে চলেছে। তো কথাটা হচ্ছে এই পে কমিশন কেন চেঞ্জ করে এরা? রিজন একটাই কি ইনফ্লেশন বাড়লে তাহলে অনেকের যাদের স্যালারি ইনকাম রয়েছে সরকারি চাকরি থেকে তার মূল্যটা কিন্তু একটা টাইমে গিয়ে ফিক্স হয়ে যায়। তাহলে সেখানে ফিক্স হয়ে গেলে আর জিনিসের দাম বেড়ে যায় তাহলে বুঝতে পারছো কেউ কম্পিটি করতে পারবে না। তো অন দ্যাট কেস আমাদের সরকারও জানে কি ইনফ্লেশন বাড়লে লোকেদের টাকা আমাকে বাড়াতেই হবে। তাহলে ইনফ্লেশন বাড়লে স্যার আমাদের তাহলে পে কমিশন চেঞ্জ হবে। 2 নম্বর কথা, ইনফ্লেশন বাড়লে তাহলে আমাদের বেসিকের উপর ডিএ বাড়বে কনফার্ম। তার মানে কি ইনফ্লেশন কন্ট্রোল তুমি করে দাও তাহলে বাড়াতে হবে না, তাহলে তোমারও কিন্তু কোনো প্রবলেম হবে না, সরকারও কোনো প্রবলেম হবে না। তাহলে সরকার কি আদৌ ইনফ্লেশন কন্ট্রোল করতে পারছে? সেটাই সব থেকে বড় কোয়েশ্চেন। তার মানে যত সরকার ল্যাকিং করবে ইনফ্লেশন অতই বাড়বে। ইনফ্লেশন অত বাড়লে তাহলে কিন্তু জিনিসের দাম বাড়বে, সরকার কিন্তু সামলাতে পারবে না, প্রত্যেকের ইনকাম তাহলে বাড়াতে হবে। কেন কি তুমি 10 টাকা তুমি ধরো জিনিস কিনছো তার জন্য 8 টাকা স্যালারি দিচ্ছি তা তো হবে না। তো ওটাই হচ্ছে ক্লাস যে আমাদের টাকার মূল্যটা কিন্তু কমে যায়। তার মানে আগে তুমি ইনকাম করতে 30, এখন ইনকাম করছো 60, কিন্তু কি হলো 30-এর ইনকাম স্যার 30-এর যে মূল্যটা ছিল সেটা কমে গেল, অ্যান্ড 60-এর মূল্য ওর থেকেও বেশি কমে গেল। এটাই হচ্ছে তুমি ইনকামটা বেশি করবে কিন্তু টাকার মূল্যটা আর কিছু থাকবে না। তো এটাই হচ্ছে 2 নম্বর পয়েন্টটা। 3 নম্বর পয়েন্টে আসি, বলছে ইনক্রিজ ইন দ্য মানি সাপ্লাই। অবশ্যই আমি বললাম না তোমার স্যালারি কিন্তু 30 ছিল, হয়ে গেল কিন্তু 60। তার মানে কেন? যে টাকার পরিমাণ তো বাড়লো কিন্তু মূল্য তো কমে গেল আর জিনিসের দামও বেড়ে গেল, সেটাই হচ্ছে ইনফ্লেশন। তো ক্লাস তুমি কি চাও স্যার ইনফ্লেশন একদমই এক্সেসিভলি বেড়ে যাক, না কমে যাক স্যার, না কন্ট্রোল হোক? তুমি কি চাইছো? Which salary do you want? 60,000 or 30,000? Tell me first. কোন কন্ট্রোল হোক স্যালারি তুমি স্যার। চাইছো? কোন স্যালারি তুমি চাইছো? ফার্স্ট অফ অল এটা তুমি বলো। 30 না 30,000-ই কন্ট্রোল হোক তাহলেই হবে। এক্স্যাক্টলি, একদম তাই ক্লাস। সো দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট কি গভর্নমেন্ট এটা বোঝে না বা বুঝলেও বা এটা কন্ট্রোল করতে পারে না। গভর্নমেন্ট জানে কি বেসিক এর উপর ডিএটা বাড়াচ্ছে তো একটা ইনকাম তো সরকারের হতে হবে। তো সেটা আমাদের নাকি কন্ট্রোল হয়ে গেলে তাহলে লোকেদেরকে তুমি যত দিচ্ছ এন্ড সেই হিসেবে আলু পেঁয়াজের দাম 15 টাকা করে দিচ্ছ, তাহলে লোকেরা খুশি খুশি তোমার টাকাটা নিয়ে নেবে। ইনকেস তোমার নাকি ফিউচারে তোমার বেসিক ডিএ এর উপর বাড়েও বা ওরা কিন্তু অতটা ডিমান্ড করবে না। তো দিস ইজ হোয়াট অ্যাবাউট দিস। এই জায়গাটা আমাদের বুঝলাম যে স্যার ইনফ্লেশনটা এক্সেসিভলি অতটা ভালো নয়। কেন কি হতে পারে আজকে টাকা তোমাদের হাতে প্রচুর আসতে পারে, বাট তুমি যখন একটা জিনিস কিনতে যাবে তার একটা মানে দামটা পুরো একদম আগুন ছোঁয়া দাম। তো এটাই হচ্ছে ক্লাস ইনফ্লেশনের কনসেপ্টটা।
সো এম আই ক্লিয়ার? ইনফ্লেশন তিনটে জিনিসটা ক্লিয়ার ক্লাস? এভরিওয়ান আই এম টকিং অ্যাবাউট? স্যার আরেকবার বলুন না, ইয়েস, অতটা ভালো ক্লিয়ার আমি বলছি আমি বলছি যেখানে টাকার মূল্যটা কমে যায়, জিনিসের দাম বেড়ে যায়, টাকার পরিমাণটা বেড়ে যায়। তার মানে তোমার কিন্তু স্যালারি ধরো 30 ছিল, হয়ে গেল কিন্তু 40। তার মানে কি টাকার পরিমাণ বাড়লো। অ্যান্ড টাকার পরিমাণ বাড়লে তুমি যখন কিনতে যাবে যে কোনো জিনিস, তো যখন তোমার স্যালারি 30 ছিল, সেই সমস্ত দাম যেটা ছিল সেটা তো বাড়বে এবার। তার মানে তোমার হাতে যখন টাকা বাড়ছে পরিমাণটা, তাহলে নিশ্চয়ই কিন্তু মার্কেটের মধ্যে ডিমান্ড তুমি করবে। তার মানে ধরো একটা এরিয়াতে ম্যাক্সিমাম লোকেরা গরিব ছিল, তাই বলে জিনিসের দাম সেখানকার জন্য কম ছিল। কেন কি লোকেদের ডিমান্ড তো ছিল কিন্তু অতটা ইনকাম ছিল না। এবার হচ্ছে ক্লাস ম্যাক্সিমাম এরিয়াতে নাকি লোকেরা চাকরি পেয়ে গেল, তার মানে লোকেদের হাতে প্রচুর টাকা চলে এলো। তাহলে লোকেরা যখন কিনতে যাবে জিনিসগুলো, তাহলে ডিমান্ডটা বাড়বে। এবার সাপ্লাই তো অতই ছিল, এবার ডিমান্ড যেই বাড়লো, সাপ্লাইটা যেহেতু লিমিটেড, তাহলে সেই দোকানদার কিন্তু দাম বাড়িয়ে দেবে। তো বেসিক্যালি এখানেও তাই হচ্ছে, ইনফ্লেশন বেড়ে গেলে তোমার হাতে যে টাকা চলে আসবে, তাহলে বিজনেসম্যানও কিন্তু কি করবে, এই ইনফ্লেশনের উপর দাম বাড়িয়ে দেবে। ক্লাস এটা বোঝা গেল ক্লিয়ার? ইয়েস অর নো, টেল মি। ইয়েস স্যার। রাইট, ওকে। সো নাও ক্লাস কাম টু এই যে ডেফিনেশনের পর আমরা যাব সেটা হচ্ছে কজেস। আচ্ছা, হোয়াট আর দ্য কজেস? কি কারণে আমাদের নাকি ইনফ্লেশনটা বাড়ে ক্লাস? তো শুনে নাও, কজেস এর মধ্যে দুটো কজ রয়েছে। ফার্স্ট কজ রয়েছে সেটা হচ্ছে ডিমান্ড পুল, আর একটা হচ্ছে কস্ট পুশ। তো ক্লাস আমি প্রথমে ক্লিয়ার করব তোমায় কোন কোন কারণে আমাদের ইনফ্লেশনটা বাড়ে। তো প্রথমে বললাম ডিমান্ড পুল ইনফ্লেশন। একটা ডায়াগ্রাম তোমাদের স্ক্রিনে আসবে, একটু ভালো করে ওখানে চেক আউট করো ডায়াগ্রামে কি লেখা আছে, কি ব্যাপারটা বলতে চাইছে। তো দেখো পাশে নাকি রাখা রয়েছে পেঁয়াজ, ঠিক আছে? তো ধরো আমাদের নাকি পেঁয়াজ, আমাদের ধরো কলকাতার কথা বলি, তাহলে পেঁয়াজ কিন্তু ধরো ওই আমাদের কোলে মার্কেটের যে বাজার আছে সেখানে কিন্তু পেঁয়াজ ছিল প্রায় 50 কুইন্টাল, আসতো লরি থেকে নামতো। তখন কিন্তু কলকাতাতে লোকজন ছিল প্রায় ধরো 10-15 জন। তাহলে এবার 10-15 জন থেকে ধরো 30 জন হয়ে যায়, তাহলে এবার আমাকে বলো ডিমান্ড কি বাড়বে না কমবে এবার পেঁয়াজের? 50 কুইন্টাল যেটা আসতো আগে সেই হিসেবে তুলনায় ডিমান্ড বাড়বে না কমবে স্যার? বাড়বে 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 স্যার। বাড়বে। তার মানে কি তোমার এই যে এক্সট্রা যে লোকেরা এলো ধরো যারা কলকাতাতে বাড়লো, তাহলে সেই সমস্ত লোকেরা নিশ্চয়ই তাহলে ইনকাম করার চেষ্টা করবে। তার মানে কি যে কলকাতার মধ্যে টোটাল যে আমাদের নাকি ডিমান্ড ছিল আগে, তার মানে ইনকামও ওদের ছিল। কিন্তু যেহেতু লোকেরা বেড়ে গেছে, তাহলে অবশ্যই কিন্তু স্যার ডিমান্ডও বাড়বে। কেন কি ওদের মাথা পিছুও বাড়বে, আরে কিছু তো খেটে খাবে ওরা। তার মানে যত লোক এখানে আসতে শুরু করবে, অতই লোক কিন্তু মানে কি করবে, বিজনেস করবে বা সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি করবে, করে ইনকামটা নিজের পকেটে নিয়ে আসবে। এবার ও চাইবে কি কলকাতাতে থেকে আমি পেঁয়াজ কিনি। তাহলে আগের লোকেরা যারা পেঁয়াজ কিনতো, এখন যেহেতু নাকি লোকেরা বেড়ে গেছেন, তারাও পেঁয়াজ কিনতে চাইছে। তো তুমি আমাকে বলো কোলে মার্কেটের মধ্যে পেঁয়াজের দাম বাড়বে না কমবে এবার? কেমন? বাড়বে। বাড়বে। সো দিস ইজ অল অ্যাবাউট ক্লাস কি ডিমান্ড যখন আমাদের বাড়বে, তাহলে সাপ্লাই দেখে প্রাইসটা বাড়িয়ে দেওয়া হবে। তাহলে এবার তুমি দেখো, ইন কেস একটা কথা বলি কি সাপোজ আমাদের পপুলেশন কমে যায় সিটি ওয়াইজ, আর আমাদের ওই যে সাপ্লাইটা যেটা মার্কেটে ছিল সেটা আমাদের থাকলো, তাহলে সেখানে যেহেতু দেখবে কি ডিমান্ড আমাদের অত নেই, তাহলে কোলে মার্কেট অত মাল তুলবেই না। তার মানে কি দামটা একটা স্টেবল চলে আসবে। তো প্লাস পপুলেশন বাড়লে কিন্তু ডিমান্ড ক্রিয়েট হয়, এটা আমরা জানি। এন্ড সেই হিসেবে সাপ্লাই শর্ট থাকলে তাহলে তোমার দামটা বেড়ে যাবে, যেটা তুমি দেখে থাকো। তাহলে বাজারে আমাদের বিভিন্ন রকমের দাম কিন্তু চেঞ্জ হতে থাকে। কখনো পেঁয়াজের দাম 15, কখনো 20, কখনো 25, কখনো 30। হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন ইজ অল অ্যাবাউট দ্য সাপ্লাই। তাহলে সাপ্লাই ঠিকঠাক থাকুক, তাহলে ইটস ওকে। কিন্তু সাপ্লাই যেই ব্রেক হয়ে গেল, ধরো আমার পেঁয়াজ আসে কোথায় থেকে, ধরো নাসিক থেকে। নাসিকে কি হয়ে গেল, বার চলে এলো। তো বার চলে এলে তাহলে কি হলো, আমার তো এলো না। তার মানে কি ডিমান্ড তো রইলো কিন্তু সাপ্লাই রইলো না। এবার সাপ্লাইটা যেহেতু আমি আনতাম থেকে, ধরো ডায়মন্ড হারবার থেকে পেঁয়াজ আনতাম, তাহলে ডায়মন্ড হারবার তো অত সাপ্লাই করতে পারবে না যত ডিমান্ড রয়েছে। তো যেই দেখবো কি সাপ্লাই আমার একদমই কম আছে, আর তোমরা ডিমান্ড সেই রাখছো, তাহলে আমি দামটা বাড়িয়ে দেবো। তার মানে সোনার দাম হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে ক্লাস ডিমান্ড পুল ইনফ্লেশন। তো ডিমান্ড যখন বাড়ে, আমাদের নাকি জিনিসের দাম বেড়ে যায়। ক্লাস এটা ক্লিয়ার হলো ডিমান্ড পুলটা? হ্যাঁ এনে বলবেন। ক্লিয়ার, কিন্তু স্যার এখন তো কোনো প্রবলেম নেই, কিন্তু পেঁয়াজের দাম কেন বাড়ছে? ওকে, সো এখানে তুমি দেখো, এই জন্য ইনকেস তুমি জিজ্ঞেস করো তাহলে বলবে স্ট্রাকচারাল ইনফ্লেশন। কি বলবো? স্ট্রাকচারাল ইনফ্লেশন। দেখো স্ট্রাকচারাল ইনফ্লেশন ব্যাপারটা শোনো ভালো করে। এই যে আজকাল তুমি দেখতে পাচ্ছ কি এই যে ট্রান্সপোর্টে প্রবলেম হচ্ছে, তার মানে একটা স্টেট থেকে অন্য স্টেটে ট্রান্সপোর্টের ইস্যু হচ্ছে, ওই স্টেটের মাল যে আসছে এখানে
এবার এখানে ঢুকতে দিচ্ছে না, বা ঢুকতে দিলেও কিন্তু প্রচুর চেকিং হচ্ছে। তো সেই সমস্ত তুমি আটকাতে শুরু করো, তাহলে কিন্তু স্ট্রাকচারাল ইনফ্লেশন শুরু হয়ে যাবে। তার মানে একটা যে কানেকশন ছিল, যে এখান থেকে মাল আসতো আমার, একটা কানেকশন লস্ট হয়ে গেলে তাহলে কিন্তু আর কানেকশন কিন্তু জুড়বে না। তার মানে কি ওখানকার পেঁয়াজ ওখানেই থেকে যাবে, হ্যাঁ না, আমার এখানকার পেঁয়াজ আর থাকলো না। তো বেসিকলি এটা গ্যাপ হয়ে গেল, যেটা এখন বর্তমানে হচ্ছে। কোনো স্টেট ছাড়ছে, তো কোনো স্টেট ছাড়ছে না। নর্মালি সমস্ত স্টেটে লকডাউন খুলে গেলে তাহলে পেঁয়াজের দাম কিন্তু আমি ড্যাম শিওর তুমি দেখে নেবে পুজোর পরই তুমি দেখতে পারবে 10 টাকা 12 টাকা হতে পারে। বাট দেন আমি ওটাই বললাম, এই কনসেপ্টটা বুঝো, এই ইনফ্লেশনটা কিভাবে হয়। ডিমান্ড যেই বাড়বে, সাপ্লাই শর্ট, তাহলে প্রাইস হাই। এটা ডিমান্ড পুল ইনফ্লেশন। এটা ক্লিয়ার হলো ক্লাস? ইয়েস। ক্লিয়ার স্যার। ওকে। ইয়েস। তো ক্লাস ডিমান্ড পুল ইনফ্লেশন ইজ ক্লিয়ার। এটা হচ্ছে আরেকটা কারণ। দ্বিতীয় কারণ যেটা আসি সেটা হচ্ছে আমাদের কস্ট পুশ ইনফ্লেশন। তো ক্লাস কস্ট পুশ ইনফ্লেশন ব্যাপারটা বোঝো, একটা ডায়াগ্রাম এখানে আঁকা রয়েছে, শোনো ভালো করে। তো ধরো একটা আমি কৃষক, আমি চাষ করি। এবার আমি চাষ করার জন্য যে আমাদের জমিতে কি কি লাগে, দেখো ওখানে কি লেখা আছে, ফার্টিলাইজার, অনিয়ন সিডস, পেস্টিসাইডস, এই তিনটে জিনিসটা আমি কিনতাম। ঠিক আছে, নিচে দেখো লেখা আছে কিন্তু। তাহলে এই তিনটে যে মেটেরিয়াল, যেটা আমি না কিনলে আমার কিন্তু চাষবাস হবে না। যেটা আমি করি, কি চাষ করি, আমি পেঁয়াজ চাষ করি। তো ধরো আমি চন্দননগরে আমি পেঁয়াজ চাষ করছি, তার জন্য তিনটে মেটেরিয়াল আমার লাগছে। সো দ্যাট কেস ক্লাস কি হবে, এই যে আমাদের মেটেরিয়াল কস্টের উপর তাহলে যে প্রোডাকশন হচ্ছে সেটার দামটা ঠিক হবে। তার মানে এই তিনটে জিনিসের দাম আমি দেখে নিই কি লকডাউনে বাড়িয়ে দিল, তাহলে পেঁয়াজের দাম বাড়বে না কমবে? বাড়বে। ক্লাস বলো। বাড়বে। তো বেসিক্যালি এই জায়গাটা কি বুঝলাম ক্লাস, কি যে কোনো জিনিস আমি তৈরি করছি তার র মেটেরিয়াল কস্ট বেড়ে গেলে, তার র মেটেরিয়াল কস্ট আর বেড়ে গেলে তাহলে আমার কিছু করার নেই স্যার, আমাকে দামটা বাড়বে। তো অন দ্যাট কেস ক্লাস এই জায়গাটা আমরা বুঝলাম কি পেঁয়াজের দামটা যেটা বাড়ছে, এটাও একটা কারণ হতে পারে যে আমাদের আজকে পেঁয়াজের দাম বা আলুর দামটা বেড়ে চলেছে। বিকজ মেটেরিয়াল কস্ট আমাদের বেড়ে যাচ্ছে, তাই বলে আমাদের জিনিসের দামও বেড়ে যাচ্ছে। এটাও একটা ফ্যাক্টর হতে পারে। তো এটাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন। এবার হচ্ছে ক্লাস আমি বলি কি, এই যে আমাদের ধরো পার্লেজি বিস্কিট, শুনেছিলে নামটা অনেকটা? পার্লেজি মানে অনেক বড় কোম্পানি। এবার এই পার্লেজি শুরু করেছিল কিন্তু বিস্কিটটা 12খানা বিস্কিট দিত কত করে, তোমরাও কিনেছো 3 টাকা করে, isn't it? এবার তখন এই যে পার্লেজি বিস্কিট বানাতে আমার কি লাগতো স্যার, গম লাগতো, ময়দা লাগতো, লেবার লাগতো, আর তাছাড়া আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কস্ট মিলিয়ে আমরা কিন্তু মেজরিটি মাস স্কেলে কিন্তু বিক্রি করতাম, তাই বলে লাভটা প্রচুর ছিল। কিন্তু সরকার জিএসটি ট্যাক্সটা লাগিয়ে দিল। ট্যাক্সটা লাগালো কি, এই আগে যে ট্যাক্সটা তুমি দিতে সেখান থেকে একটু বেশি দিতে হবে। পার্লেজি কোম্পানি বললো কি স্যার দেখুন, আমাদের যে কস্ট আছে 3 টাকা, আমরা কিভাবে রেখেছি সেটা আমরাই জানি। আমরা নাহলে বাড়িয়ে দিতাম কস্টটা, আমরা দামটাই বাড়িয়ে দিতাম। কিন্তু সরকার তো শুনলো না, সরকার বললো কি তোমায় দিতে হবে। সো দ্যাট কেস ক্লাস যেই আমাদের জিএসটি বাড়ানো হলো, তাহলে কিন্তু পার্লেজি বিস্কিটের দাম বাড়বে না কমবে? কেমন? বাড়বে স্যার। বাড়বে। তো এই যে পার্লেজি বিস্কিট 3 থেকে 5 টাকা হয়ে গেল, তার মানে 12খানা বিস্কিট পেতে গেলে আমাকে কিন্তু 5 টাকা দিতে হবে। তুমি বলো আমাকে, কি তুমি কি কিনবে এবার পার্লেজি 3 থেকে 5 টাকা হয়ে গেলে, নাকি তুমি ওরিও বিস্কিট কিনবে 5 টাকায়, ক্রিম বিস্কিট? না স্যার, 5 টাকার পার্লেজি মধ্যে কিনবো না, মানে ডিমান্ড কিনবে না। কমে যাবে। তার মানে কেন? বিকজ তুমি অলরেডি ভেবে ফেলেছো কি 3 টাকার জিনিসটা আমি 5 টাকায় কিনবো কেন। ফার্স্ট কোয়েশ্চেন, কেন কিনবো আমি? তাহলে আমি 5 টাকার মধ্যে ক্রিম বিস্কিট কিনে নেবো না? দ্যাট মিনস কি ক্লাস, এখানে যে কস্ট অফ প্রোডাকশন বাড়ছে, তার মানে প্রোডাকশন কস্ট ইন কেস বেড়ে যায়, তাহলে কোম্পানির জন্য অনেক বড় প্রবলেম হয়ে যায় টেকাটা। তার মানে কেউ জানে ভালো করে কাস্টমার্সকে আমি কিভাবে এটাকে আমি বিজি রেখেছিলাম, ইন কেস আমি দামটা বাড়িয়ে দিই কাস্টমার ভরকে যাবে আমার উপর। তাহলে এবার আমাকে বলো, সে কি আদৌ প্রোডাকশন করবে? আর হয় না। না স্যার। না, না, করবে না, করবে না। তাহলে সব টাকার মূল্যটা একই রেখে যদি পরিমাণটা কমিয়ে দেয় তাহলে তো হয়েছে। হ্যাঁ, পরিমাণটা কমালে তাহলে সেখানেও একটা আমাদের কি হয়, তুমি ধরো খেতে দিয়েছো ধরো 2 প্লেট, আর তুমি একে অর্ধেক প্লেট দেবে, সে কি আদৌ তোমার কাছে আসবে? ব্যাপারটা বুঝো কিন্তু। আমাদের কিন্তু ফার্স্ট চয়েস যেটা থাকে সেটা কি কেন থাকে, বিকজ কিছু কিছু এক্স ফ্যাক্টর থাকে। এবার এক্স ফ্যাক্টর আমি দিচ্ছি না, তার মানে নর্মালি আমি কিন্তু চালাচ্ছি, দ্যাট মিন কি স্যার 2-3 দিন হবে, তারপরে কিন্তু সেই জায়গাটা চলে যাবে, ছেড়ে চলে যাবে ও। তো সেই জায়গায় ক্লাস তুমি আমাকে বলো কি, অনেক এরকম কোম্পানি ছিল যে ছোটখাটো বিস্কিট বা যে কোনো জিনিস বার করতো কম দাম, কিন্তু তুমি কি করলে কি জিএসটি টা বাড়িয়ে দিলে, এবার ওদের প্রোডাকশন কস্ট বেড়ে গেল, তার মানে কস্ট পুশ ইনফ্লেশন হয়ে গেল। তার মানে ওরা ভাববে যে আমি আদৌ কি প্রোডাকশন করবো স্যার, রিস্ক নেবো কি? আর রিস্ক নিলে আমার জিনিসটা না বিক্রি হয় তাহলে কি হবে? তো বেসিক্যালি ক্লাস কি আগের তুলনায় কিন্তু প্রোডাকশন কমেছে, এটা মানতে হবে তোমার।
আগের তুলনায় অনেকটা প্রোডাকশন আমাদের কমে গেছে। অ্যান্ড সেই জিনিসটা কোয়ালিটিতে চলে এসছে এবার। কোয়ালিটি মানে তুমি দাম বেশি দাও, কোয়ালিটি নিয়ে যাও আমার থেকে। তো এটাই হচ্ছে ফ্যাক্ট আজকাল। জিডিপি আমাদের কেন কমছে? 2000 আমাদের এই যে 15, 16, 17, 18, 19 এই যে ডিক্লাইন ট্রেন্ডে কেন আসছে জিডিপি? রিজন স্যার, জিএসটি। তাহলে জিএসটি এসছে কিন্তু 2017 সালে, যে ফলে কি হলো, যে প্রত্যেক প্রোডাকশন কস্টটা কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। এন্ড কস্ট যত বেড়েছে, অনেক কোম্পানি কিন্তু এবার সুইচ করে গেছে বা হতে পারে বন্ধ করে দিয়েছে। তো সেই জন্য পার্লে জিয়ে কিন্তু আমাদের প্রোডাকশনটাই বন্ধ করে দিয়েছে। তার মানে অতটা লার্জ স্কেলে বানাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। কস্ট পুশ ইনফ্লেশনের মধ্যে অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়, কিন্তু ডিমান্ড পুল ইনফ্লেশনের মধ্যে অনেক কিন্তু আমাদের ক্রিয়েট হয়। তো ডিমান্ড পুল কখন হবে স্যার? যখন এমপ্লয়মেন্ট হবে। আর আমাদের কস্ট পুশ ইনফ্লেশন কখন হবে স্যার? যখন র মেটেরিয়াল কস্টটা বেড়ে। তো দিস আর দ্য টু ডিফারেন্স। ওকে, প্লাস এটা বোঝা গেল ডিমান্ড পুল এন্ড কস্ট পুশটা। ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে। তো ক্লাস কেউ জিজ্ঞেস করে কি কস্ট পুশ ইনফ্লেশনের কারণটা কি? তুমি বলবে স্যার হচ্ছে একটা, প্রথম হচ্ছে র মেটেরিয়াল, দ্বিতীয় হচ্ছে ট্যাক্স, এন্ড 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। তো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স বা এই তিনটে জিনিসটা বেড়ে গেলে তাহলে কিন্তু কস্ট পুশ ইনফ্লেশন হয়েই ছাড়বে। তো এই জিনিসটা আমাদের নাকি হচ্ছে এখন। এন্ড ডিমান্ড পুল ইনফ্লেশন কখন হবে স্যার? ম্যাক্সিমাম লোকেরা যখন চাকরি পেয়ে যাবে বা মাথা পিছু আয় হিসেবে বেড়ে যাবে, তখন অবশ্যই কিন্তু ডিমান্ড পুল ইনফ্লেশনটা হবে। তো তখন এই যে রিস্কটা তুমি যে নেবে, কখন কি নেবে, সেটা তোমার কিন্তু সব থেকে বড় কিন্তু প্রবলেম। তাহলে এই প্রবলেমটা বললাম না ইনফ্লেশনের উপর। তো ইনফ্লেশন কমবে না বাড়বে সেটা সরকারের উপর রয়েছে, দেখা যাক কি হবে। তাহলে ডিমান্ড পুল এন্ড কস্ট পুশ আমরা বুঝলাম, এটা হচ্ছে কারণ। রাইট নাও স্যার ইয়েস ইয়েস। স্যার আপনি একটু আগে বললেন যে ডিমান্ড বাড়লে জিনিসের দাম বাড়বে। তো স্যার যদি একটা যদি ধরুন একটা অ্যাপেলের যদি কোনো ফোন, সেটা যদি কেউ কিনতে চায়, তো ওটা তো দাম হাই, সেটা তো যারা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি তারা ছাড়া তো কেউ কিনতে পারবে না। ওটার দাম, ডিমান্ডটা স্যার কোথায়? ডিমান্ড তো ওখানে শুধুমাত্র যারা উচ্চবিত্ত, যাদের যে মানে যারা বড় লোক, যাদের কাছে টাকা আছে তারাই তো কিনছে। মানে মধ্যবিত্ত বা লোক যারা লোয়ার ফ্যামিলি, মানে ডিমান্ডটা এখানে তুমি তো জিনিসের দামটা হাই। ওকে, তার মানে তুমি বলতে চাইছো ডিমান্ড বলে আমাদের মিডল ক্লাসে হয় না, বা লোয়ার ক্লাসে ডিমান্ড বলে কিছু হয় না, তুমি এটাই বলতে চাইছো? না না না, ওটা ওটা বলতে চাইছে না। ও বলতে চাইছে যে অ্যাপেল আইফোনের দাম এত বেশি কেন, ওর তো ডিমান্ড লোয়ার ক্লাস আর মিডল ক্লাসে কম। স্যার এটা উত্তর তো এটা বলা যেতে পারে যে অ্যাপেল যেখানে স্টার্ট করেছিল ওর বেস প্রাইসই তো অনেক বেশি, ওর ম্যানুফ্যাকচারিং কস্ট তো অনেক বেশি, সেই জন্য স্যার দামটা অত হাই। একদম তাই, একদম তাই। কিন্তু কথা হচ্ছে ক্লাস, একটা ব্র্যান্ড ভ্যালু থাকে না, যে ব্র্যান্ড ভ্যালুটা লাক্সারি আইটেমে চলে যায়। তো লাক্সারি আইটেমের মধ্যে তুমিও দেখো, তাহলে সোনার দামও তো বেশি। সোনা কেনা আইফোন কেনা তো এখন একই হয়ে গেছে। তো কি আমাদের মিডল ক্লাস সোনা কেনে না? কেনে কেনে কথা না বলে কেন? কিন্তু স্যার আমি বলতে চাইছি যে একটা এমন কিছু কিছু দ্রব্য আছে যার দাম আকাশ ছোঁয়া, সেটা শুধুমাত্র যারা নিত্য পরিবারের তারাই কেনে। কিন্তু এবার ইচ্ছা থাকলেও তারা কিনতে পারে না, কারণ তাদের কাছে যথার্থ সামর্থ্য নেই, বা সেই টাকাটা তারা হাতে নেই। তাদের অবশ্যই। ডিমান্ডটা তাদের কমিয়ে, ডিমান্ডটা রাখতে পারছে না। একদম তাই। তাহলে সেই স্যার, একটা কথা জিনিসটা বলার তুমি আছে। বলো। স্যার বলছি যে মনে করুন একটা জামা তৈরি করছি, ঠিক আছে? একটা জামা তৈরি করতে গেলে মিনিমাম আমাদের 100 টাকা কি 150 টাকা লাগে, জামা যে তৈরি হয়। কিন্তু এইবার এই 150 টাকার যে জামাটা মনে করুন আমি একটা জায়গা থেকে 250 টাকায় কিনলাম, ঠিক আছে? কিন্তু ওই জামাটাতেই যদি অ্যাডিডাসের একটা লোগো লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে? অ্যাডিডাসের একদম অরিজিনাল লোগো, মানে যেটা হয় সাধারণত বাংলাদেশ থেকে বা ইন্ডিয়াতে যেটা হয়, তো এবার লাগানো হচ্ছে, অ্যাডিডাস লোগো লাগিয়ে দেওয়া হলো। এবার অ্যাডিডাসের যে লোগোটা নিজে লাগিয়ে দিল, তাহলে ওটার দামটা 150 টাকার যে জামাটা সেটা হয়ে গেল 950 কি 1000। এইটা কেন হয়? এই জায়গাটাতেই জিজ্ঞেস করছি, জামাটা তো একই আছে, কিন্তু কিন্তু এই জায়গাটা কেন, এই জায়গাটা দামটা বাড়ছে সেটাই আমি জিজ্ঞেস করছি। জাস্ট বিকজ অফ ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ড ভ্যালু এন্ড ট্যাক্সেস, ঠিক আছে? Yes, এটা তো বলতে sir. পারো একটা ট্যাক্সেস। সরকার, যেটা তুমি দেখেছো ডমিনো পিজা, তুমি নামটা শুনেছো? এই ডমিনো পিজাতে তুমি 100 টাকার কখনো কিন্তু খেতে পারোনি পিজাটা। কেন স্যার? হোয়াট ইজ দ্য রিজন? কেন কি আমাদের সরকার 100% ট্যাক্স নেয়। তুমি ইনকেস জেনে থাকো, তাহলে ডমিনো পিজা হচ্ছে ইউএসএন কোম্পানি, এন্ড এদের উপর 100% সরকার ট্যাক্স চাপায়। তার মানে ওরা যা দাম রাখবে 100 টাকা, সেটা সরকারকে দিতে হবে 100 টাকার উপর 100 টাকা, তার মানে টোটাল দাম হবে 200 টাকা। তার মানে তেমনই 200 টাকার জিনিসটা 400 টাকা, 400 জায়গা জিনিসটা 800 টাকা।
তার মানে বেসিক্যালি আমাদের এই যে ব্র্যান্ড ভ্যালুর উপর যে ট্যাক্সটা লাক্সারি আইটেম বারেবার বলছি ক্লাস, এই লাক্সারি আইটেমের উপর কিন্তু সরকার 28% জিএসটি চাপিয়েছে। ইনকেস তুমি মনে করো তো 28% হচ্ছে হাইয়েস্ট জিএসটি অফ ইন্ডিয়া। এই ট্যাক্স রেটটা কিসের উপর চাপান? সব ব্র্যান্ড ভ্যালু। তার মানে দেখো ব্র্যান্ড যে কোনো টাচ করে দেবে জিনিসগুলো, সেটা শোনা হয় না। তার মানে ব্র্যান্ড বলে দেয় কি এটা আমি কিন্তু বিক্রি করছি, তো লোকেরা কিন্তু চোখ মানে বন্ধ করে কিনতে পারবে। বিশ্বাসটা সব থেকে বড় কথা। আইফোন তেমন কিন্তু আমাদের কিন্তু ব্র্যান্ডটা রেডি করে ফেলেছে। এবার হচ্ছে ক্লাস, তুমি যে বলছো কি মিডল ক্লাস আর লো ক্লাস কিনছে না আমাদের আইফোন, কিন্তু আইফোনের সব থেকে বেশি সেলিং কিন্তু আমাদের ইন্ডিয়াতে রয়েছে। তুমি বলবে স্যার ইন্ডিয়া তো গরিব দেশের লোক, তাহলে আইফোন এত ইনকাম কেন করছে তার? বা ওটা ছাড়ো, স্টিভ জব কিন্তু এত ইনভেস্টমেন্ট কেন করে এখানে বলছে কি আমরা এখানে ফ্যাক্টরি খুলবো। এবার তাহলে ফ্যাক্টরি এখানে যে খুলবো, তো সেই জায়গাটা কেন ওরা বলছে ম্যানুফ্যাকচারিংটা কেন? বিকজ অফ দিস। কেন ক্লাস? ওই যে বললাম কি আমাদের এই যে তুমি যে বললে ম্যানুফ্যাকচারিং কস্টটা যেটা বিভিন্ন দেশের সাথে লিঙ্ক আপ হয়েছে ওদের, সেটা ওরা কমাতে চাইছে। তার মানে ম্যানুফ্যাকচারিং হাব যেটা চায়নাতে ছিল সেটা কিন্তু শিফট করছে ওরা ইন্ডিয়া। তাহলে এটা করলে এক্স্যাক্টলি, তার মানে এরা কিন্তু সরকারকে বলছে কি তুমি ট্যাক্সটা কিছুটা কমিয়ে দাও, তাহলে আমি তোমাদের এখানকার লোকেদেরকে প্রচুর চাকরি দেবো। চাকরি দেওয়া মানে হচ্ছে কি এখানকার লেবার কস্ট কিন্তু একটু কম। And অবশ্যই এখানে ট্যাক্সটা কমিয়ে দিলে তাহলে আইফোনের দাম যেটা 1 লাখ আমাদের কিন্তু শুনে থাকি, সেটা কিন্তু 50-60 নেমে আসবে। তাহলে এটা হলে তো ক্লাস কি হবে? প্রথম কথা এমপ্লয়মেন্ট জেনারেট হবে, 2 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট হবে বিদেশ থেকে, যেটা আমাদের ডলারে হবে, এন্ড 3 নম্বর হচ্ছে আমাদের আইফোন যেটা ব্র্যান্ড লাক্সারি আইটেম সেটা কিনতে পারবে লোকে। তো এই হচ্ছে মেন ফ্যাক্ট, ব্র্যান্ড আমাদের নাকি বেশি ভ্যালু হয় আর এখানে কস্ট হিসেবে বেড়েছে। স্যার মাথা পিছু আইডিয়াও তো বেড়ে যাবে স্যার। হ্যাঁ ডেফিনেটলি, আমি ওটাই বলছি sir. ক্লাস কি আমাদের একদম আমাদের অ্যাট্রাকশনটা করা মানে হচ্ছে লেবার যার এখানে আছে লেবারকে স্কিল করে দাও। তুমি আই থিঙ্ক জানো না স্কিল ইন্ডিয়া বলে একটা নাকি আমাদের স্কিম আছে। স্কিল ইন্ডিয়া যেটা লঞ্চ হয়েছে স্যার 2000 আমাদের নাকি 16 থেকে 17 মধ্যে। এই স্কিল ইন্ডিয়ার ভেতরে নাকি আমাদের এই ব্যাংক অফ ইংল্যান্ড নাকি তাও ধরো 24.64 মিলিয়ন ডলার খরচা করেছে। এন্ড ওরাই বলেছে যে আমাদের ইন্ডিয়াতে লোকেদেরকে স্কিল করা হোক মিনিমাম বছরে 600 ঘন্টা, মিনিমাম বছরে 600 ঘন্টা মিনিমাম ধরে স্কিল করা হোক। তাহলে স্কিল কেন? বিকজ আমরা চাইছি কি যে জিনিসটা বিদেশ থেকে আসবে সেটা আমরা আরামসে বানাতে পারি। তাহলে এটা হলে অবশ্যই কিন্তু আমার দেশে একটা ডেভেলপমেন্টের দিকে যাবে। তাহলে এটা অ্যাট্রাকশন করার জন্য এন্ড দামটা সরকার কখনো কমাবে না, কমালে কিন্তু এখানকার লাভা এন্ড ইনটেক্সটা কিন্তু বুঝতে পারছো ডুবে যাবে। তো এই জন্য লাক্সারি হয় এন্ড মেড ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট হয়। ক্লিয়ার? কোয়ালিটি অফ যে গুডস, যে ওদের যে কোয়ালিটিটা সেটা কি ডিক্রিজ হবে না ইনক্রিজ হবে? No. It will maintain as it is maintained. তুমি জানো ক্লাস কি আজকে তুমি একটা ফোন কিনতে যাও দোকানে, তাহলে ওই যে ফোনটা কিনছো ভিভো বা ওপো, সেই বাক্সর উপর কিন্তু কি লেখা থাকে? মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট। তো মেড ইন ইন্ডিয়া যেটা কি লেখা আছে তার মানে ভিভো ওপো স্যার এখানকার তো কোম্পানি নয়। তাছাড়া স্যামসাং কিন্তু এখানকার কোম্পানি নয়, স্যামসাং তো সাউথ কোরিয়ার কোম্পানি। তাহলে স্যামসাং এর বাক্সর উপর মেড ইন ইন্ডিয়া কেন লেখা আছে? তাহলে নিশ্চয়ই ওরা কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং হাব খুলেছে এখানে, যেখানে কস্টটা মিনিমাইজ হয়েছে। সেটা কোথায় স্যার? নয়ডাতে। তো নয়ডা তুমি শুনেছিলে কি রিসেন্টলি কিন্তু আমাদের প্রচুর টাকা খরচা করে স্যামসাং কিন্তু বড় শোরুম খুলেছে, তাছাড়া ম্যানুফ্যাকচারিং সেক্টরও খুলেছে। আর নয়ডার নাকি লোকেরা অনেকে চাকরি তো পেয়েছেই, তাছাড়া কিন্তু দিল্লির লোকেরা অনেকে চাকরি পেয়ে গেছে। তো দিল্লিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেন যাচ্ছে ওখানে চাকরি পেতে? বিকজ ওখান থেকে নয়ডা খুবই সামনে, and ওখান থেকে তুমি যে মানে কন্ট্রোল করতে সেটা খুবই সোজা। তো এই জন্য তুমি দেখে থাকো তাহলে জিডিপি অফ দিল্লি ইজ অলওয়েজ বি হায়ার। কেন রিজন? কেন কি স্যার ওখানে চাকরি ক্রিয়েট হচ্ছে আস্তে আস্তে। যার জন্য কিন্তু আমাদের অরবিন্দ কেজরিওয়াল বেনিফিট হয়ে গেল, এন্ড অরবিন্দ কেজরিওয়াল দেখিয়ে দিল কি দেখো আমাদের দিল্লিতে প্রচুর চাকরি পেয়েছে লোকেরা, এন্ড জিডিপি প্রায় হাই। তো সেটা কি করে হলো? সেটা হলো স্যার মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের ভেতরে। তুমি কিন্তু স্যামসাং কে ডেকে আনলে এন্ড ওরা ইনভেস্টমেন্ট করে দিল, তোমার লেবারকে চাকরি দিয়ে দিল, এন্ড এখানে মাথা পিছু বাড়িয়ে দিল। ইনফ্লেশন তো বাড়বেই, কেনার ক্ষমতাও বাড়বে। তাহলে তুমি বলো কি দিল্লিতে আমাদের কেনার ক্ষমতা বেশি না কলকাতার লোকেদের কেনার ক্ষমতা বেশি? তোমার টেল মি। দিল্লি। Exactly. তো যেখানে চাকরি বাড়বে সেখানে কেনার ক্ষমতা অবশ্যই তোমার বাড়বে, and সেই হিসেবে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ও কিন্তু মেনটেন হবে। তো স্ট্যান্ডার্ড লিভিং আজকে কলকাতায় যেটা তুমি দেখছো কি আজকে 100 টাকার মধ্যে যারা লোকেরা চালিয়ে দিচ্ছে, সেটা দিল্লিতে চালাতে পারবে না। ওয়াই স্যার? বিকজ ওরা জানে কি লোকেদের কাছে টাকা আছে কিন্তু, তাহলে কেন আমি দামটা কমাবো? তাহলে এই হচ্ছে ফ্যাক্ট ক্লাস, নাথিং এলস। এটা কিন্তু এর উপর ডিপেন্ড করে। ওকে ক্লাস, আন্ডারস্টুড এভরিওয়ান? তাহলে আমরা শুরু করবো, কন্টিনিউ করবো। ইয়েস ওকে ইয়েস স্যার। অলরাইট, সো ক্লাস এখানে আসি মেজার অফ ইনফ্লেশনটা। মেজার অফ ইনফ্লেশনের ভেতরে দুটো পার্ট তুমি দেখতে পাচ্ছ, ডাব্লিউপিআই এন্ড একটা হচ্ছে সিপিআই। তো ক্লাস ডাব্লিউপিআই ফুল ফর্মটা কি দেখে নাও, হোলসেল প্রাইস ইন্ডেক্স, একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তোমার
তোমাকে বলে দিই ক্লাস এই যে ডাব্লিউপিআইটা সিপিআইটা কি। এটা হচ্ছে মেজারমেন্ট অফ ইনফ্লেশন। তুমি ইনকেস ধরো মেজার করছো, তাহলে তোমাকে ডাব্লিউপিআই দিয়ে করতে হবে, না হলে সিপিআই দিয়ে করতে হবে। কথাটা হচ্ছে ক্লাস কি ডাব্লিউপিআই হয়ে গেছে পুরনো। তার মানে ডাব্লিউপিআই দিয়ে যেটা আমরা ইনফ্লেশনটা বার করতাম সেটা হয়ে গেছে পুরনো। আমরা এখন নতুন বর্তমানে যেটা ফলো করছি ইনফ্লেশনটা মেজার করা মানে পরিমাপ করার জন্য, সেটা হচ্ছে সিপিআই। সো নাও উইল কাম টু দ্য রিয়েল ফ্যাক্টর। তো দেখো একটা ডায়াগ্রাম তোমাদের স্ক্রিনে আসবে, ওখানে পরিষ্কার লেখা আছে হাউ ইনফ্লেশন ইজ ক্যালকুলেটেড। সো এখানে বোঝো, প্রথমে তুমি দেখবে একটা ফ্যাক্টরি আছে, ম্যানুফ্যাকচারিং হাব রয়েছে। তুমি দেখছো একদম স্টার্টিং একটা ফটো রয়েছে। ম্যানুফ্যাকচারিং হাব থেকে জিনিসগুলো কিন্তু হোলসেলার কিনে নিচ্ছে, তাহলে হোলসেলার থেকে কিন্তু রিটেলে যাচ্ছে, তাই তো? তার মানে কনজিউমারের কাছে যাচ্ছে। তো ক্লাস কথাটা হচ্ছে কি এই যে হোলসেলার ব্যাপারটা, হোলসেলার যে প্রাইসে নাকি বিক্রি করবে সেই প্রাইসটাই কিন্তু ধরে নিল ডাব্লিউপিআই। তো আমার দেশে ইনফ্লেশন কিন্তু কাউন্ট হতো 2011 আগে। ধরো 2011 আগে আমাদের যে কোনো ইনফ্লেশন কাউন্ট হতো সেটা হোলসেল প্রাইস ইন্ডেক্সে। হোলসেল প্রাইস মানে বুঝতে পারছো রিটেল প্রাইস থেকে কম থাকে না বেশি থাকে? ইয়েস বলো, রিটেল প্রাইস থেকে কম বেশি না কোনটা? কম থাকে কম থাকে একদম। তো ক্লাস তুমি দেখে থাকো তাহলে ইনফ্লেশন কিন্তু 2011 সালের আগে অতটা কিন্তু বাড়েনি যতটা আজকে বাড়ছে, বা এই যে 2016-17 বেড়ে গেছিল। কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? ভালো করে বুঝবে। হোলসেল প্রাইস ইন্ডেক্সটা আমি ধরো বললাম, ফর এক্সাম্পল আমি কোলে মার্কেট থেকে 100 খানা বস্তা আলু লোড করেছি গাড়িতে, লরিতে। এই লরিটা যাবে বারুইপুর। তাহলে বারুইপুর কিন্তু এই লরিটা আমি নিয়ে যাব, কিন্তু 100 বস্তা আমি লোড করেছি। তাহলে 100 বস্তাকে লোড করতে প্রতি বস্তার পেছনে আমাকে দিতে হয়েছে 3,500 টাকা করে। তার মানে ওটা আমি রিটেলে মার্কেটে বিক্রি করলে আমি পেয়ে যাবো প্রায় 4,000 টাকা। তার মানে ক্লাস তুমি আমাকে বলো কি ডাব্লিউপিআই বেসিসে যখন তুমি 3,500 টাকাটা ধরবে, তাহলে ইনফ্লেশন তো কমই হবে, তাই তো? তাহলে এটাই হচ্ছে ক্লাস কারণটা যেটা আমাদের ব্রেকডাউন হলো, যেটা হচ্ছে এই ইনফ্লেশনটা আজ অব্দি বাড়ছে কেন না, সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক। এখানে আমরা দেখেছিলাম কি কংগ্রেস গভর্নমেন্টের সরকারের কিন্তু অনেকটা নামও হয়েছিল, বলেছিল কি জিডিপি আমি বাড়িয়ে দেবো কিন্তু ইনফ্লেশন বাড়াতে দেবো না, এই কথাটা ওরা বলেছে। তো লোকেরা ভাবলো কি চলো খুব ভালো বলছে কথাটা, এই যে ইনফ্লেশনটা বাড়তে দেবে না তার মানে ইনফ্লেশনও কন্ট্রোল থাকবে। প্লাস ইনফ্লেশনটা কন্ট্রোল করার জন্য এই সমস্ত পার্টি যে সরকার রয়েছে তারা অনেক কিন্তু খেলাটা খেলে। তাহলে সেই হিসেবে ডাব্লিউপিআই ফলো করতে হচ্ছে কংগ্রেস গভর্নমেন্ট, এটা পুরো ক্লিয়ার হয়ে গেল ক্লাস। এবার হচ্ছে ক্লাস যেহেতু আমাদের 2012 সালে বা নতুন ইন্ডেক্স চলে এসছে ইনফ্লেশনটাকে পরিমাপ করার জন্য, সেটা হচ্ছে আমাদের কি নতুন নামটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এবার কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনকেস তুমি বলো স্যার কবে থেকে লাগু হয়েছে, তাহলে আমার দেশে ইনফ্লেশনটা পরিমাপ করার জন্য কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা লাগু হয়েছে 2014 থেকে। তো 2014 সালে নিয়ে এলোটাকে, 2014 সালে নিয়ে এলো হচ্ছে সিএসও। ইনকেস তুমি মনে করো সিএসও ফুল ফর্মটা কি। সিএসও হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। কি বললাম? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এর কাজটা কি হচ্ছে? এর কাজটা হচ্ছে ন্যাশনাল ইনকামটা পরিমাপ করা। তার মানে জাতীয় আয় যেটা আমার দেশের জিডিপি যেটা বেড়ায়, এই জিডিপিটা প্রতি বছরে এরই কাজ। তাহলে এই যে জিডিপিটা ওরা বার করবে সেটার ক্ষেত্রে ইনফ্লেশনটা ওরা কোনটা ফলো করবে? তাহলে ওরাই বললো কি 2014 সালে কিন্তু আমি আর ফলো করবো না ডাব্লিউপিআই, এবার ফলো করা হোক সিপিআই। তাহলে সিপিআই মানেটা কি স্যার? কি মানে যে রেটে লোকেরা কিনছে, যে রেটে লোকেরা কিনছে ওটা আমি ধরবো এক্সাক্ট। তাহলে তুমি আমাকে বলো কি ডাব্লিউপিআই থেকে সিপিআই ফলো করলে তাহলে ইনফ্লেশনটা বাড়বে না কমবে? কেমন বলো ক্লাস, ইনফ্লেশনটা বাড়বে না কমবে আগের তুলনায়? ইয়েস। তাহলে সেই হিসেবে ক্লাস ইনফ্লেশনটা কিন্তু 2016-17 সালে বেড়ে গেছিল। এন্ড সেই জন্য আমাদের নাকি সরকার 2016 সালেই অরিজিৎ প্যাটেল যে নাকি আরবিআই গভর্নর ছিল, অরিজিৎ প্যাটেলকে বললো তোমার দায়িত্ব এটাই হচ্ছে কি 2021-এ যেন ইনফ্লেশন 4% হয়ে যায়। তার মানে নিশ্চয়ই কিন্তু ইনফ্লেশন তখন বেশি ছিল। সেই জন্য কিন্তু বলেছিল যে তোমার কিন্তু দায়িত্ব হচ্ছে যে করে হোক ইনফ্লেশনটা 4% নিয়ে আসার চেষ্টা করো। তো 2016 সালে একটা কমিটি বসলো, যে কমিটির মাধ্যমে ওদেরকে টার্গেট দেওয়া হলো এই অরিজিৎ প্যাটেল কমিটি নামে একটা কমিটি খুলবে। এই কমিটির একটাই কাজ হবে স্যার ইনফ্লেশনটা 2021-এর আগে যেন 4% চলে আসে। তার মানে কত বছর সময় দিল আমাদের আরবিআই কে সরকার? স্যার 4 বছর। 2016 থেকে 4 বছর মানে 2020, এই 4 বছরের মধ্যে 2021-এ যেন নতুন রেজাল্ট আসে স্যার ইনফ্লেশন একদম কন্ট্রোল 4%, যেন না কমে যেন না বাড়ে। এটা ওদের অলরেডি কমিটিতে কাজ দিয়ে দেওয়া হয়েছে, দেখি কতটা ওরা এগায়।
তো বেসিকলি ক্লাস আমরা কি দেখলাম কি সিপিআই কে ফলো করলে ইনফ্লেশন কিন্তু বাড়ছে। তার মানে অ্যাকচুয়াল রেটটা কিন্তু চলে আসবে কি কেনার ক্ষমতা কতটা লোকেদের বেশি। তাহলে কেনার ক্ষমতা মানে কিভাবে? দেখো লোকেরা কেনেটা কি, বিগ বাজারে যাও তো বিগ বাজারে কিনেটা কি খাওয়ার জিনিসটা, কাপড়, তাই তো? এই দুটো জিনিসটা বেশি কিন্তু বিক্রি হয় আমার দেশে। তাহলে এটার উপরই আমি জেনে নেবো এক্স্যাক্টলি কতটা লোকেদের কেনার ক্ষমতা আছে, তাছাড়া কিন্তু লোকেদের ইনকামটা কত আছে। তো তুমি আমাকে বলো এই যে আমাদের মার্চ মাস থেকে অগস্ট পর্যন্ত যে কটা মাস আমাদের লকডাউন হলো, এই লকডাউনের মাসে তুমি আমাকে বলো একবারও কি অত লোকেরা কিনেছে জিনিসগুলো যেটা আগে কিনতো? না স্যার। তার মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স যে নাকি ধরবে কি লোকেরা কিনবে এটা কত কি হিসেবে কিনছে সেই হিসেবে আমরা কিন্তু ওটা বলবো। তো এটা কেন ক্লিয়ার হয়ে গেল ক্লাস কি আমাদের কেনাকাটাই হয়নি, তাহলে ইনফ্লেশন কি বাড়বে না কমবে? সিপিআই হিসেবে ইনফ্লেশনটা বাড়বে না কমবে ক্লাস? কমবে। কমবে স্যার। কমবে, কমবে। তাহলে ইনফ্লেশনটা কমলে স্যার মাথা পিছু আয় কমছে, তাই তো? জিনিসের দাম কিন্তু আমাদের বাড়ছে বা হতে পারে ধর একটু কমেছে। তাছাড়া টাকার মূল্যটা কিন্তু আমাদের কিছুটা বাড়লেও বা জিনিসের দাম কিন্তু আমাদের কমে গেছে। কিন্তু সেই হিসেবে কেনার ক্ষমতা কি লোকেদের আছে? সেটা সব থেকে বড় কথা। তো কেনার ক্ষমতা না থাকলে তো পেঁয়াজের দাম তুমি 10 টাকাও করে দাও, তাও কিন্তু আমরা কিনতে পারবো না। তো এটাই হচ্ছে ক্লাস কি সিপিআই পুরো ফুল কনফিউজ। বলছে কি আমি তাহলে জিডিপিটা পারবো মানে ইনফ্লেশনটা চেক করবো কি করে, এন্ড সিএসও বলছে কি আমি তাহলে জিডিপিটা কি করে বার করবো। তাহলে কি সিএসও ফলো করে জিডিপিটা বার করার জন্য, সেটা কি স্যার সিপিআইটা। তো সিপিআই মানে কাকে ধরে স্যার? রিটেল ইনফ্লেশনকে ধরে। তো রিটেল ইনফ্লেশনটা স্যার হয়নি এতদিন, তাহলে এখানে সিপিআই কি বলছে আমি পারবো না, কেন কি আমি বুঝতে পারছি না কিভাবে ধরবো। এন্ড সিপিআই খবর দিল কাকে? সিএসও কে। সিএসও বলছে তাহলে আমি কি করে জিডিপি বার করবো। তাহলে সিএসও পুরো কনফিউজ হয়েছে। তাই বলে সিএসও কিন্তু বলেছে ঠিক আছে আমি তাহলে 2021-এর যে জিডিপিটা বার করব তার জন্য হেল্প নেব ওয়ার্ল্ড ব্যাংকের এন্ড তাছাড়া আইএমএফ এর। এটা আজকে আমি টপিক করাবো তোমায়। তাহলে আইএমএফ এন্ড ওয়ার্ল্ড ব্যাংকের নাকি হেল্প নিতে যাচ্ছে কেসে? সিএসও। 2021-এর জিডিপি যেটা বেরোবে সেটা কিন্তু সিএসও র কিছুটা অংশ মানে কিছুটা খাটনি থাকবে আর বাকি খাটনি থাকবে ওয়ার্ল্ড ব্যাংকের আইএমএফ। তারাই বলেছে কি আমরা একটা অ্যাভারেজ বসিয়ে দেবো, কেন কি তোমরা তো যেহেতু ইনফ্লেশনটা কাউন্ট করতে পারোনি, জিডিপিটা বেরোবে কি করে তাহলে? তো জিডিপি না বেরোলে তাহলে দেশের ন্যাশনাল ইনকাম কি করে বেরোবে? তো এই জন্য ক্লাস আমাদের এই সিপিআইটা মনে রাখবে, এখন বর্তমানে সিপিআই ফলো হচ্ছে। তো ক্লাস এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে সিএসও কোন সালে সিপিআই নিয়ে এসেছিল? সিএসওটা কোন সালে সিপিআই ইন্ট্রোডিউস করেছিল? কোন সালে বলো? তো স্যার 2014। 2014 স্যার। একদম তাই। এবার কেউ জিজ্ঞেস করে কি আচ্ছা বলো তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন সালে নিয়ে এসেছিল? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো ইনফ্লেশন কন্ট্রোল করে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সিপিআইটা ফলো করেছে কোন সালে? 2011 সালে। কি বলবে? 2011 সাল। ক্লিয়ার? তো 2011 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সিপিআই ইন্ট্রোডিউস করলো এন্ড আমাদের নাকি 2014 সালে সিএসও ইন্ট্রোডিউস করলো। কেন? স্যার ইনফ্লেশনটা মেজার করার জন্য। তাহলে এবার ডব্লিউপিআই কিন্তু ফলো হচ্ছে না স্যার, এবার ফলো হচ্ছে সিপিআইটা। ক্লাস এটা বোঝা গেল? ক্লিয়ার? সবার একটু হায় না বলবে ইয়েস অর নো। স্যার একটু স্যার বলছি 2011 সালে এটা কি বললেন? আরবিআই কোনটা ইন্ট্রোডিউস করেছে একটু বলবেন প্লিজ। হ্যাঁ sure. আমি বললাম কি দেখো এই যে আমাদের আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ম্যাক্সিমাম টাকা তো ওর হাতেই আছে। তার মানে আরবিআই জানে কি কখন ইনফ্লেশন বাড়ে কখন ইনফ্লেশন কমে যায়, কিছুই নয়। ও যেই দেখবে কি আমাদের নাকি টাকার পরিমাণটা মার্কেটে বেড়ে গেছে, তাহলে অবশ্যই ও টাকা ছাপানোটা বন্ধ করে দেবে। তার মানে কি পরিমাণটা বাড়লে তো লোকেরা নিশ্চয়ই কিন্তু হাতে না হাতে নেবে। তার মানে টাকার পরিমাণ বাড়লে স্যার ইনফ্লেশন বাড়বে। তো ইনফ্লেশন বাড়লে আর কমলে এর পেছনে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হাত আছে। আমি একটু আগেই বলেছিলাম ক্লাস কি ইনফ্লেশনটা কন্ট্রোল করতে গেলে দুজনের হাতে আছে, একটা হচ্ছে আরবিআই আর একটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি ডিপার্টমেন্ট। তো ফাইন্যান্স মিনিস্ট্রি ডিপার্টমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনফ্লেশনের ক্ষেত্রে যেটা সিপিআই তুমি দেখছো এটা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেটাও ইনফ্লেশনের ক্ষেত্রে সিপিআই দেখছো। তাহলে আরবিআই সিপিআই ফলো করে এন্ড মিনিস্ট্রি অফ ফাইন্যান্সও কিন্তু সিপিআই ফলো করে মানে সিএসও ফলো করে। তো এই হচ্ছে আরবিআই বলতে ক্লাস আমাদের সিপিআই ইন্ট্রোডিউস করেছিল 2011 সালে কি রিটেল ইনফ্লেশন চেক করে আমি বার করবো, এন্ড আমাদের সিএসও যেটা বার করলো সেটা 2014 সালে সিপিআইটা বার করলো। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার তাহলে ডব্লিউপিআই টা তো বেটার। ইয়েস স্যার। দেখো ডব্লিউপিআই ইজ বেটার ফাইন, বাট ডব্লিউপিআই কি বলছে স্যার হোলসেল প্রাইসের উপর ধরবে। তার মানে হোলসেল থেকে রিটেলের দাম তো অনেকটা ডিফারেন্স। তো এটা হলে তাহলে তুমি আমাকে বলো তুমি ডব্লিউপিআই টা ফলো করলে ইনফ্লেশন কি আদৌ বাড়বে? কখনো কি চেক করতে পারবে এক্স্যাক্টলি কত না স্যার না। আছে মার্কেটে? না। তার মানে ডব্লিউপিআই তে জানো কি আছে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ বলে দিই, ডব্লিউপিআই তে শুধু নাকি গুডস ধরা হয়, গুডস অনলি গুডস, তার মানে দ্রব্য।
যেটা আমরা স্পর্শ করতে পারি। আর আমার দেশের মধ্যে গুডস ছাড়া কিন্তু সার্ভিসও আছে। এন্ড সার্ভিস কেমন? ট্যুরিজম রয়েছে, তার সাথে ট্রাভেল এজেন্সি তুমি যেটা দেখছো, এডুকেশন, তোমার বাড়িতে মোবাইল, তোমার বাড়িতে টিভি, এই সমস্ত সার্ভিস সেক্টর হয়। এন্ড সার্ভিস সেক্টর কিন্তু ডব্লিউপিআই ধরে না। এটা কি হোলসেলের মধ্যে কখনো সার্ভিস দেখেছো তুমি? সার্ভিস কখনো বলেছে স্যার হোলসেলে পেয়ে যাবে? না স্যার। নো। দ্যাট মিনস কি ক্লাস, এখানে যে কেবল সার্ভিস নিচ্ছি ও কি বলে দেয় কি তুমি বছর খানিক আমাকে টাকা দিয়ে দাও তোমাকে ডিসকাউন্ট দিয়ে দেবো? না স্যার, এটা হয় না। তাহলে এই যে আমাদের কনজিউমারের ক্ষেত্রে এটা হয় স্যার, কনজিউমার দুটোই নেয়, একটা গুডস নেয়, একটা সার্ভিস নেয়। তো গুডস এন্ড সার্ভিস দুটোই কিন্তু আমরা ধরছি হচ্ছে কোথায় স্যার? আমাদের সিপিআই তে। এন্ড আমাদের শুধু গুডস ধরা হচ্ছে কোথায় স্যার? ডব্লিউপিআই তে। তো দেখো এখানে আমাদের সরকার সবসময় চায় কি ইনফ্লেশনটা কমে যাক, না কমলে লোকেরা তোমাকে ভোট দেবে না, এটা লিখে রাখো। তাহলে এই জন্য ক্লাস সিপিআই কিন্তু বিজেপি গভর্নমেন্ট আমলে ফলো হচ্ছে বলতে পারো। এন্ড কংগ্রেস গভর্নমেন্টের আমল ও টোটালটা ফলো হয়েছে ডব্লিউপিআই। কিন্তু স্যার ইনফ্লেশন কম ছিল, তার মানে ওরা দেখিয়েছিল কি ইনফ্লেশন অনেকটা কম আছে। তার মানে কি নর্মালি হচ্ছে লোকেরা চাকরি তো পাচ্ছে, কিন্তু জিনিসের দাম কিন্তু বাড়তে দেয়নি ওরা। তুমি দেখে থাকো ওদের সময় কিন্তু জিনিসের দাম অত ছিল না যেটা আজকে আমাদের রয়েছে। তার মানে কেন? কেন কি সিপিআই বেস তুমি ধরছো তাই। তাহলে এটাই হচ্ছে প্লাস সিপিআই ইন্ট্রোডিউস করা হয়েছে আরবিআই দ্বারা 2011 এন্ড সিএসও দ্বারা 2014। এটা হয়েছে লেখা ক্লাস সবার। এই সিএসও 2014 এন্ড আরবিআই 2011 হয়েছে এটা। ইয়েস স্যার। ওকে, ফাইন। আমি যে পয়েন্ট গুলো যেটা ইম্পর্টেন্ট মনে করবো তোমাকে বলে দেবো, তুমি একটু লিখে নিও। তো ক্লাস আমি তোমাকে বলে দিই কি বর্তমানে যে সিএসও ফলো হচ্ছে, সিএসও এর কিন্তু তিনটে ভাগ আছে। শোনো, সিএস এর প্রথম হচ্ছে সিপিআই, সরি। তো সিপিআই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর আরবান। তার মানে আরবান সাইডে ওরা দেখে নেবে কে কতটা ইনকাম বা কে কতটা খরচা করছে। এবার দেখবে কি আমাদের সিপিআই যেটা হচ্ছে সিপিআই ফর রুরাল, সিপিআই ফর রুরাল, তার মানে সিপিআই আর বলছে কিন্তু এখানে। তাহলে একটা হচ্ছে সিপিআই ফর আরবান, একটা হচ্ছে সিপিআই ফর রুরাল। তো রুরাল সাইডে দেখে নেবে কে কতটা খরচা করছে। এবার হচ্ছে দুটোকে কম্পেয়ার করবে এন্ড বার করবে সিপিআই ফর আরবান এন্ড রুরাল। তার মানে এবার বার করে দেবে কোনটা বলো? এটা হচ্ছে আমাদের দুটো, মানে বলতে সিপিআই ফর আরবান রুরাল এটা হচ্ছে মার্জ হয়ে বেরোচ্ছে একটা, একটা হচ্ছে সিপিআই ফর আরবান সেপারেটলি এন্ড সিপিআই ফর রুরাল। তো তিনখানা সিপিআই আমাদের নাকি ফলো হচ্ছে। প্রথম কথা কি বললাম? সিপিআই ফর আরবান, 2 নম্বর হচ্ছে সিপিআই ফর রুরাল, এন্ড 3 নম্বর হচ্ছে সিপিআই ফর আরবান এন্ড রুরাল। এটা লিখে নাও তাড়াতাড়ি। সিপিআই 3 ভাগ হচ্ছে, আমি আবার লিখে দিচ্ছি ফ্রেশ করে। তাহলে একটা হচ্ছে সিপিআই ফর কি বললাম? আরবান, লিখেছো এটা? নাও কাম টু ক্লাস সিপিআই ফর রুরাল, এটা লিখেছো? নাও কাম টু সিপিআই ফর আরবান এন্ড রুরাল, এটা লিখেছো? হ্যাঁ না বলবে? হ্যাঁ স্যার। ওকে। তো ক্লাস আমি তোমাকে বলে দিই কি সিপিআই ফর আরবান রুরাল বা আরবান রুরাল বলো, এই তিনটের মধ্যেই কিন্তু আমরা চেক আউট করবো কি স্যার আমাদের ইন্ডাস্ট্রি থেকে বা ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করে, মানে ফ্যাক্টরিতে যারা চাকরি করে, এই ফ্যাক্টরিতে কতজন কত টাকা পায় বা কত ইনক্রিমেন্ট হয়। অনেকেই আছে যারা বিদেশি কোম্পানি, একটা কোম্পানিতে কাজ করে, বিদেশি কোম্পানি মানে ভোডাফোন, নেসলে, এই ভোডাফোন নেসলেতে কাজ করে, অ্যামাজনে কাজ করে, কত ইনকাম পায় ওরা। 3 নম্বর হচ্ছে ব্যাংকিং সেক্টরে কত পায় স্যার, আমাদের যারা এগ্রিকালচার সেক্টরে কত পায়, এয়ারলাইন্সে কত পায়, এই সমস্ত কিন্তু আমরা এখানে বার করবো। এন্ড এটাও বার করতে পারি স্যার কেনার ক্ষমতাটা কত। তার মানে যার যতটা ইনকাম তার কেনার ক্ষমতা অতটা। তাহলে সেই হিসেবে কেনার ক্ষমতার ওপরই কিন্তু আমি জেনে নেবো কি তোমার ইনকামটা কত। তাহলে সেই হিসেবে ক্লাস মনে রাখবে কি সিপিআই 3 রকমের হচ্ছে, 3 রকমই ফলো করেছে। তাহলে একটু জিজ্ঞেস করে কি স্যার সিপিআই ফর আরবান, রুরাল আর আরবান রুরাল এই তিনটে কে ইন্ট্রোডিউস করেছে? স্যার ইন্ট্রোডিউস করেছে সিএসও। সিএসও ইন্ট্রোডিউস করেছে কোন সালে? 2014 সালে। এন্ড আরবিআই ইন্ট্রোডিউস করেছে 2011 সালে। এইভাবেই কিন্তু ইনফ্লেশনটা চেক হবে। এবার হচ্ছে কথাটা, তোমার এই যে সিপিআই এন্ড ডব্লিউটিআই এর উপর আমি একটা জিনিস যেটা তোমাকে বলতে চাইছি সেটা হচ্ছে বেস ইয়ার বলে একটা থাকে। এই বেস ইয়ারটা কি? শোন, বেস ইয়ারটা মানে হচ্ছে কি ধরো আজ থেকে আমি 5 বছর পিছিয়ে যাই, তো 2015 সালে আমাদের নাকি ধরো কথা কথা বলি আলুর দাম ছিল মোটামুটি মানে 12 থেকে 15 টাকা কেজি, তাই তো? তাহলে এই 12 টাকা কেজি ধরি আমি, তাহলে তখন আলুর দাম ছিল, তাহলে আজকের দাম কত স্যার? প্রায় ধরো বলছি 40 টাকা বা 35 টাকা। তাহলে কত বেড়ে গেল বুঝতে পারছো তো? ইনফ্লেশন তাহলে তুমি আমাকে বলো কি 2015 হিসেবে 2020 বাড়লো না কমলো? বলো, বাড়লো না কমলো? বাড়লো। বাড়লো। তার মানে কি ইনফ্লেশন যখন বাড়লো তাহলে কেনার ক্ষমতা নিশ্চয়ই তাহলে বেড়েছে আগের তুলনায়, হয় না? আমি আবার বলছি ক্লাস কি 2015 সালে যত পপুলেশন ছিল 2020 সালে কিন্তু অত পপুলেশন ওর থেকেও বেশি আছে। তার মানে ওর থেকেও বেশি মানে কি লোকেদের কেনা ক্ষমতা বেড়েছে, আর তাছাড়া টাকা সাপ্লাইটাও বেড়েছে মার্কেটে।
তাহলে এটা হলে তাহলে যে চাষবাস আমি করতাম সেই হিসেবে কিন্তু আমার সাপ্লাই কিন্তু আমাদের বাড়াতে হয়েছে। তার মানে বাড়ালে তাহলে কস্টও বাড়বে, আর বাড়লে তাহলে ডিমান্ডও বাড়ছে, তাহলে কি হয়েছে? নিশ্চয়ই তাহলে স্যার ইনফ্লেশন বেড়েছে। তাহলে তুমি যেটা 2015 সালে প্রাইসটা ধরলে সেটাকে আমরা বেস ইয়ার ধরে নেবো। বেস ইয়ার মানে কি ওই স্যার 2015 সালটা ধরে নিন, ওই বেস ইয়ারটা ধরে আপনি বার করে নিন কত বাড়ছে, তাই না? তুমি ধরো সাপোজ বার করছো কোনো একটা এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু আগে নিশ্চয়ই কিছু একটা দেওয়া থাকবে, তার ভিত্তি করে আমরা দেখে নেবো কি এক্স এর কত ছিল আগে ভ্যালু, এখন কতটা হয়েছে। তাহলে সেই ভ্যালুটা কিন্তু আমাদের ডাব্লিউপিআই সিপিআই এর ক্ষেত্রে ধরা হয়, ওটাকে আমরা বলি বেস ইয়ার। কোন সালটা তুমি ধরছো, তাহলে দেখে নাও এখানে ক্লাস ডাব্লিউপিআই এর ক্ষেত্রে কিন্তু 2011-12 ধরা হয়, এন্ড আমাদের সিপিআই এর ক্ষেত্রে 2012টা ধরা হয়। তাহলে আমাদের নাকি ডাব্লিউপিআই কি ফলো হচ্ছে এখন, হয় না? ক্লাস ডাব্লিউপিআই কে ফলো হচ্ছে না না স্যার? না স্যার, সিপিআই স্যার। সিপিআই ফলো হচ্ছে। তাহলে সিপিআই 2012 সাল থেকে আমরা ধরবো। তাহলে 2012 সাল হিসেবে জানো বেস ইয়ার হিসেবে ওরা কত বেস ভ্যালু ধরেছে? বেস ভ্যালু ধরেছে ওরা 100। কত ধরেছে স্যার? 100। 100 থেকে কম্পেয়ার করে ওরা দেখিয়ে দেবে কি কতটা আগে ছিল আর এখন কতটা রয়েছে। এটা তোমাকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, বাট এখন এটা বোঝো আগে। এছাড়া 2012 সালে কি দাম ছিল এন্ড 2013 বা 14 সালে কি দাম এসছে, ইনকেস ওখান থেকে এখানে বেড়ে যায় তাহলে বুঝে নিও স্যার আমাদের মাথা পিছু কিছুটা বেড়েছে। তাছাড়া লোকজনের তাদাদ বেড়েছে, তা হতে পারে পপুলেশন বেড়েছে এবং মাথা পিছু হিসেবে কেনার ক্ষমতাও বেড়েছে। তাহলে সেইটা ইনকেস না বাড়ে তাহলে সরকার কিন্তু আমার দামই বাড়াবে না, ট্যাক্সও বাড়াবে না। তো সরকার বলছে কি এত বছর বছর আমি দেখছি কেনার ক্ষমতা লোকেদের বেড়ে যাচ্ছে, তাহলে তো ওরা কি আমাকে ট্যাক্স দেবে না? তো ব্যাস এবার রাগের মাথায় ট্যাক্স বসিয়ে দিলে তাহলে কিন্তু এবার কি হবে, যারা কিনতো তারা কিন্তু কিনতেই হবে, তো সরকার এখানে লাভ করে বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে ব্যাপার যে আমাদের এই জিনিসটা এই জন্য বার করা হয় যে আমরা এটা চেক করতে পারি কি মাথা পিছু হিসেবে কার বেশি কার কম। তো ক্লাস এখানে আমি একটা তোমাকে এক্সাম্পল দেবো, ব্যাপারটা বুঝবে। আমি ধরো একটা এক্সাম্পল নিলাম ইয়ার এন্ড পাশে লিখলাম সিপিআই সি। সি মানে কি প্লাস সিপিআই সি মানে কি কম্বাইন্ড। কম্বাইন্ড মানে কি বলো? সিপিআই ফর আরবান আরবান রুরাল। ইয়েস, এটাকে আমরা ইউআর না বলে কম্বাইন্ডও বলতে পারি, হোয়াট এভার। তো ক্লাস এই কম্বাইন্ডটা আমরা চেক আউট করবো এক্স্যাক্টলি কি হিসেবে রয়েছে। চলো, তো ধরো আমি নিলাম এই জানুয়ারিতে আমাদের এই 2012 সালে বেস ইয়ার ছিল 100, মানে 100 টাকা আমি ধরো বেস ধরলাম। তো দেখো পাশে লেখা আছে 100 টাকা কিন্তু। এবার দেখি জানুয়ারির নিচে লেখা আছে 2013, তার মানে একটা হচ্ছে জানুয়ারি 2012 আর একটা হচ্ছে জানুয়ারি 2013। 2013তে কত হলো স্যার দেখে নাও, এটা হলো 110। তাহলে কত বাড়লো ক্লাস বলো তো, কত বাড়লো? জানুয়ারি 2012 সালে এটা ছিল, অথচ জানুয়ারি 2013তে 110 হয়ে গেল। তাহলে কম্বাইনটা কত বাড়লো? কি করে 10 বার করবো বলো? 10 10 কি পার্সেন্টেজ বার করতে হবে তোমায় তো, তাই তো? হ্যাঁ। তাহলে কি করে বার করবো বলো? 10/100। তো একদম একদম, তাহলে 110 ডিফারেন্স কত স্যার? 10, তো 10/100। তাহলে কত হলো ক্লাস বলো, কত হলো? হ্যাঁ বলো ক্লাস কত হলো? 10% তো? হ্যাঁ বলো, হয় না? স্যার 100 into 10 তো। ও আম সরি 100 into 10/110 তুমি করো, তাহলে এখানে কি হয় বলো? 10% হলো তো? 10%, এক্স্যাক্টলি 10% তুমি কিন্তু নিয়েছো সেই হিসেবে, তাই তো? তাহলে এবার আমি বলি ক্লাস 10% ছিল কিন্তু বেসের হিসেবে আমাদের কি, আমাদের 2012-13তে এই যে আমাদের বাড়লো 10%, ভালো কথা। এবার আমরা দেখবো কম্পেয়ার করে, ধরো হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি 2012 সালে ছিল হচ্ছে ফর এক্সাম্পল 101, আমি মাস বাই মাস আমি কম্পেয়ার করছি ইয়ারলি। আর ফেব্রুয়ারি 2013 হচ্ছে 112। তাহলে কি হবে বলো? এখানে কি হবে বলো? এখানে কি হবে বলো? 100, 11% বেড়ে যায়। হ্যাঁ এক্স্যাক্ট, ভেরি গুড ভেরি গুড। তার মানে এই যে আমাদের এই পোর্শনটা তুমি দেখো, তাহলে এখানে 10% বাড়লো আর এখানে বেড়ে গেল 11 নয় সামথিং, তুমি বলতে পারো 10.89 মনে হয় বেরোচ্ছে এটা, ঠিক আছে? 10.89 সামথিং বেরোচ্ছে। তার মানে এটা বুঝতে পারলাম না। আমি আবার বলছি, হ্যাঁ আমি আবার বলছি, দেখো ডিফারেন্সটা এখানে কত বলো তো? 101 আর 112 মধ্যে ডিফারেন্সটা কত? 11 11। তাহলে 11/100 করো এন্ড ইন্টু মাল্টিপ্লাই করে দাও 100। তাহলে এখানে ব্যাপারটা তাহলে কি বেরোবে? 11/100 কেন হয়? 11/101 তো। হ্যাঁ ওটাই বলছি, 11/101 বলছি আর এখানে 112 বলছি, ঠিক আছে? তাহলে মাল্টিপ্লাই করলে তাহলে কত পার্সেন্ট এখানে? কিসের ক্যালকুলেশন? এটা হচ্ছে বেস ইয়ারের উপর ক্যালকুলেশন আমরা করছি, কিন্তু বেস এর উপর ক্যালকুলেশনটা করছি মনে রাখবে। এখানে তুমি দেখবে এখানে বেরোচ্ছে হচ্ছে আমাদের কত 10%, আর এটা বেরোচ্ছে হচ্ছে আমাদের 10.89%,
ঠিক আছে, তার মানে ডিফারেন্স যেটা থাকবে তার নিচে কিন্তু ডিভাইড করে বার করবে তুমি, এন্ড এখানে যেটা ডিফারেন্সটা থাকবে তার মানে ইনফ্লেশনটা এত পার্সেন্ট বেড়েছে। তাহলে এটাই হচ্ছে বলছে ক্লাস কি এই যে 10% থেকে যে 10.89 হয়ে গেল, তাহলে এটা সিপিআর বেসে ইনফ্লেশন বাড়লো না কমলো ক্লাস? বলো। বাড়লো। বাড়লো। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার ক্লাস কি এখানে ইনফ্লেশনটা আমাদের এইভাবেই বাড়ে, এন্ড এটাই আমরা প্র্যাকটিক্যাল ফর্মে দেখবো কোথায় স্যার, ওই যে আমাদের যে রিপোর্টটা রিলিজ করে কে, MOSPI। তো প্লাস MOSPI ফুল ফর্মটা তুমি দেখো, তাহলে ফুল ফর্মটা কি দেখো, এমবেন্স কি, মিনিস্ট্রি, তাই তো। এস মানে কি স্ট্যাটিস্টিক্যাল, তো মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। তো মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এরা কিন্তু কি করে, এরা প্রতি মাসে বা প্রতি বছরে একটা রেজাল্ট বার করে, আর এরা বলে দেয় কি দেখুন আগে এটা ছিল বেস ভ্যালু হিসেবে এত বেড়ে গেল, তার মানে এই রাজ্যতে আমাদের বেড়েছে এই হিসেবে। তো এটাই আমরা দেখবো ক্লাস মসপি দ্বারা, যেটা নাকি রিসেন্টলি জুলাই বা জুন 2020 সালের একটা সিপিআই সার্ভে বার করেছে ওরা। এই সিপিআইটা বেসটা কিভাবে বার করেছে সেটা আগে দেখি। তাহলে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন যেটা বার করেছে সেই রিপোর্টটা তোমার সামনে আছে। এবার ছোট ছোট অক্ষরে লেখা আছে বুঝতে পারছি, কিন্তু এবার তুমি এটা বুঝো ভালো করে, আমি এটাকে স্ক্রিন বড় করছি, জাস্ট মানে ওকে। সো ক্লাস তুমি একটু দেখো ওপরে কি লেখা আছে দেখো, স্টেট ওয়াইজ বা ইউনিয়ন টেরিটরি ওয়াইজ জেনারেল কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তাই তো। তাহলে বেসের কত দেওয়া আছে বলো, বেসের কত দেওয়া রয়েছে, 100, তাই তো, দেখতে পাচ্ছ 2012। হ্যাঁ স্যার। বেসের 2012 পাশে কি লেখা আছে, 100 দেওয়া রয়েছে, ভেরি গুড। এবার দেখো রুরাল দেখতে পাচ্ছ, রুরাল, এই যে এখানে রুরাল একটা কলমের উপর দেখো, আমি এখানে এই রুরালটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার তুমি আরবান দেখতে পাচ্ছ, আরবান দেখো, রুরাল পর আরবান রয়েছে, হ্যাঁ। আর এখানে রয়েছে কম্বাইন, দেখো সরি, এখানে রয়েছে কম্বাইন, এই দেখো এখানে, এই যে কম্বাইন দেখতে পাচ্ছ কম্বাইন, হ্যাঁ। তাহলে এবার আমি ধরো স্টেট ওয়াইজ নিয়ে আছি তোমায়, তো ধরো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল কোথায় করছি, ধরো ওয়েস্ট বেঙ্গল পেয়েছো, দেখো তো স্যার একদম লাস্টে হবে, সব থেকে নিচে থাকবে, দেখুন সব থেকে নিচে। না লাস্টে নেই, এত লাস্টে নেই, ওই নিচে বলতে গেলে ধরো 29 নম্বরে, হ্যাঁ। তো ক্লাস এই 29 নম্বরে যেটা রয়েছে দেখো, এইটা এটা কিন্তু রুরাল, এই যে 153 দেখতে পাচ্ছ, আমি ধরো অনলাইন করছি, এটা দেখো, এটা 153.4 এটা কি, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলো, এটা মাইন না রুরাল না আরবান? রুরাল স্যার, রুরাল। তাহলে এই জায়গা এটা হচ্ছে আমাদের আরবান, তাই তো। তো আরবান রুরাল আর এখানে পাশে রয়েছে কম্বাইন, তার মানে কি 100 টাকা, কিন্তু 100 টাকা বেস ভ্যালু, তো বেস ভ্যালু ইন্ডেক্স হিসেবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত বেড়ে গেল, এটা জুন মাসের তো, জুলাই মাসে, তো জুলাই মাসে দেখো কত বেড়ে গেল, কত বেড়ে গেল, 53। তার মানে কি এই জায়গায় 153, দ্যাট মিনস এই হিসেবে কিন্তু দেখতে গেলে তাহলে আমাদের রিপোর্ট দেখা যাবে এক্স্যাক্টলি স্যার কে কতটা ইনফ্লেশনের মধ্যে বেড়েছে, তার মানে সেই রাজ্যতে কেনার ক্ষমতা অনেক বেশি হয়েছে, তাহলে তো সেই হিসেবে ক্লাস তুমি বার করবে কি কার কতটা বেশি। তাহলে বেস ভ্যালু দেখে নাও, রুরাল আরবান এন্ড কম্বাইন্ড এই তিনটে মিলিয়ে তুমি যখন দেখবে তাহলে এক্স্যাক্টলি কতটা বেরোবে সেই হিসেবে আমাদের রেজাল্টটা। তো তুমি অল ইন্ডিয়া চেক করতে পারো, দেখো নিচে অল ইন্ডিয়া লেখা আছে, তো অল ইন্ডিয়ার পাশে 100 আমাদের 52.7, তারপরে যে আমাদের 150, আর এটা হচ্ছে 151, তো মানে অ্যাভারেজ তুমি দেখো তাহলে 151 বেরিয়েছে, তার মানে আগে ছিল 2012 সালে 100 টাকা, তাহলে আজকে 101। এটা বোঝা গেল ক্লাস, একটু হাই না বলবে? ইয়েস ওকে, মুখস্থ না মুখস্থ করতে হবে না, তোমাকে শুধু এটা মনে রাখতে হবে কি সিপিআই যেটা 3 রকমের হয়, সিপিআই 3 রকমের নামটা কি, এন্ড এই